প্রিয় দর্শক, আপনারা জানেন দেশে এখন নানা বিষয় নিয়ে আলোচনা হচ্ছে ঐকমত্য কমিশনের মাধ্যমে সংস্কার নিয়ে দেশ আগামীতে কিভাবে চলবে না চলবে এসব নিয়ে আলোচনা আলোচনা হচ্ছে নির্বাচন নিয়ে। আজ আমরা 16 তারিখে বসেছি। গতকালকে 15ই আগস্ট অতিক্রান্ত হলো। 15ই আগস্ট নিয়ে কিন্তু নানা ঘটনা ঘটলো। আমরা দেখেছি 15ই আগস্ট একটা সময় ছিল অনেকটা পালন করাটা বাধ্যতামূলক ছিল। আবার এবার দেখলাম 15ই আগস্ট পালন না করাটা যেন বাধ্যতামূলক হয়ে দাঁড়ালো। তো 15ই আগস্ট কি একটা রাজনৈতিক দিবস, নাকি এর সঙ্গে বাংলাদেশের মানুষের আসলে সম্পর্কটা কি? এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু নানা আলোচনা হচ্ছে। এসব বিষয় নিয়ে আমরা আলোচনা করার জন্য আজ আমন্ত্রণ জানিয়েছি এনডিএম এর চেয়ারম্যান জনাব ববি হাজ্জাজকে। জনাব ববি হাজ্জাজ, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনি আমাকে শুনতে পাচ্ছেন। জি জি জি, আসসালামু আলাইকুম মাসুদ ভাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবং আশা করি আপনি ভালো আছেন। জি, আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। জনাব ববি হাজ্জাজ, আপনাদের দল জাতীয়তাবাদী গণতান্ত্রিক দল, সংক্ষেপে এনডিএম নামে সবাই চেনে। আহ, এই দল আমাদের দেশের অনেকে হয়তো ততটা পরিচিত না দলের সঙ্গে। আহ, তারপরেও এই দলের চেয়ারম্যান হিসাবে আপনি খুবই একটা পরিচিত মুখ। বিভিন্ন মিডিয়াতে আপনাকে দেখা যায়। আমাদের দুর্ভাগ্য যে আপনাকে এতদিন পর্যন্ত আমাদের এই অনুষ্ঠানে আমরা আমন্ত্রণ করতে পারিনি, এটা আমারই ব্যর্থতা। তো প্রথমবার তো সবকিছু একটা শুরু আছে, আপনি এলেন। আশা করি আগামীতে আপনাকে পাবো আমরা। আপনাকে প্রথমে আমি যে জিনিসটা বলতে চাচ্ছি সেটা হলো, আপনাদের এই দলটা তো প্রায় 7-8 বছর হয়ে গেছে। 8 বছর আট বোধহয় আট হয়ে বছর গেল। হলো। জি 8 বছর জি। হয়ে গেল। তো এটা একেবারে নতুন দল তা তো বলা যাবে না। তো এই না, 8 বছরে আপনারা যা ভেবেছিলেন ততটুকু অগ্রসর হতে পেরেছেন, অথবা জনগণ কি আপনাদেরকে সেভাবে গ্রহণ করছে? আপনাদের কি মূল্যায়ন? থ্যাংক ইউ সো মাচ, আপনাকে অসংখ্য ধন্যবাদ মাসুদ ভাই। আসলে যেমন মনে করেন আমার নিজের রাজনৈতিক পথযাত্রা অ্যাবাউট 15 ইয়ার্স, 15 বছর মতো। ওর অন্য দলের সাথে ফার্স্টে ছিল, তারপর এসে 2017 সালে অফিসিয়ালি জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন মানে এনডিএম আমরা লঞ্চ করি 2017 সালে। 2017 সালে যেই স্পিরিটে আমরা লঞ্চ করি, এরপর অবভিয়াসলি গত মানে প্রথম 7 বছর 2017 থেকে আপনার 2024 সাল পর্যন্ত, যেহেতু আপনি নামেই বুঝতে পারেন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন, সো আমরা অনেক প্রতিকূলতার ফেস করতে হয়েছে, আমাদের সম্মুখীন হতে হয়েছে। এবং আমরা এই প্রতিকূলতার ভেতরেও আমরা বিশ্বাস করি যে আমরা বেশ ভালো সাড়া পেয়েছি দেশের জনগণের কাছে। আহ, অনেক বড় দল হয়ে নিজেদেরকে গড়ে তুলতে সক্ষম হয়নি ওই সময়টাতে, কারণ জ্ঞান প্রতিকূলতা অনেক বেশি ছিল। কিন্তু মনে করেন বেশিরভাগ জেলায় এবং বেশিরভাগ জেলার মনে করেন দুটো তিনটা চারটা করে উপজেলায় আমাদের কমিটির প্লেস করতে আমরা সক্ষম হয়েছি, তো সেই হিসেবে আমরা মনে করি। এবং যেহেতু পুরো সময়টাতে আমরা ওই আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে সোচ্চার ছিলাম, সো ওই জায়গাটা থেকে যেই স্পেসটা পলিটিক্যাল ছোট্ট স্পেস, কিন্তু যেই স্পেসটা ছিল যেটা ওই মনে করেন ওই আওয়ামী ইউনো নিপীড়নের বিরুদ্ধে যারা দাঁড়িয়েছিল তাদের সাথে আমাদের ওই সম্পৃক্ততাটা অনেক শক্তভাবে হয়েছে। তো সেই হিসেবে আমরা মনে করি যে কিছু দূর আমরা যেভাবে যতখানি আশা করা যেত ওই সময়টাতে, ততখানি আমরা রেসপন্স পেয়েছি এবং ততখানি আমরা দলও সম্প্রসারণ করতে সক্ষম হয়েছি। এরপর গত বছর পতনের পর তো আমরা এই অন্তর্বর্তীকালীন সরকার এন্ড কিছু অনেক কিছু দেখলাম। এর ভেতর এই একটা বছর হয়তো যতটা আশাবাদী হতে পারতাম সম্প্রসারণ নিয়ে, যে মানে এই একটা বছর এখন উন্মুক্ত হয়ে গেছে, আমরা জনগণের কাছে আরো 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 সর্ট অফ কি বলবো আরো স্বতঃস্ফূর্ত ভাবে পৌঁছতে পারা উচিত ছিল। কিন্তু ওখানে হয়তো ওখানেও বৃদ্ধি হয়েছে অনেক, বাট যতটা বৃদ্ধি কামনা করেছিলাম হয়তো তার থেকে একটু কম হয়েছে। সেটা আগামীতে আমাদের ভুল ত্রুটিগুলো কি ছিল না ছিল সেগুলো আমরা মেপে ইনশাল্লাহ আরো বেড়ে যাবো। বাট আমার মনে হয় যে আমরা গিভেন দ্য সার্কামস্ট্যান্সেস যত কিছু আমরা পার হয়ে এসেছি, সেসব কিছুর মধ্যে দিয়ে যতখানি দল সম্প্রসারণ জনগণের কাছে যাওয়া সম্ভব ছিল, তার অনেকটা আমরা করতে সম্ভব হয়েছি, সক্ষম হয়েছি। এবং আগামীতে আরো ভালোভাবে জনগণের কাছে পৌঁছানোর প্রচেষ্টা নিশ্চয়ই আমাদের থাকবে। জি। আহ, গত এখন তো 1 বছর হয়ে গেল নতুন একটা সরকারের, এবং আওয়ামী লীগের এবং শেখ হাসিনা সরকারের পতনের পর। তো আমি যতটুকু জানি যে আপনারা সেই আওয়ামী লীগ মানে হাসিনা সরকার বিরোধী যে আন্দোলনটা ছিল, সেই আন্দোলনে আপনাদের একটা পজিটিভ ভূমিকা ছিল, যেভাবে হোক আপনাদের যতটুকু সামর্থ্য আছে তার মধ্যে ছিল। তো
যেহেতু নতুন একটা সরকার আসলো, আপনাদের কিছু প্রত্যাশা ছিল নতুন সরকারকে কেন্দ্র করে, 1 বছরের মাথায় এসে যখন মূল্যায়ন করেন, আপনারা কি দেখেন? যেখানে যাওয়া উচিত ছিল, যেখানে যেতে চেয়েছিলেন, যেখানে যাবে বলে ভেবেছিলেন, তার কতটুকু অর্জিত হলো বলে আপনার মনে হয়? ফার্স্ট একটা জিনিস বলি মাসুদ ভাই, ওই মানে গত 8 বছর আমাদের পথযাত্রায় শেখ হাসিনার সরকারের বা ওই আওয়ামী সরকারের যতগুলো অন্যায় যা কিছু হয়েছিল সবকিছুর বিরুদ্ধে আমরা শক্তভাবে প্রতিবাদ জানিয়েছি। ঢাকায়, ঢাকার বাইরে এবং অনেক জায়গায় হয়েছে। আমরা প্রতিবাদ জানানো শুরু করেছি এবং তারপর আমাদের সাথে বাকি সব দলরা এসছেন। অবভিয়াসলি আমরা সাইজ বা পরিধিতে ছোট দল বলে আমাদের আওয়াজটা গণমাধ্যমে বড়ভাবে ফুটে ওঠেনি। তবে প্রথম আওয়াজটা হয়তো আমাদের থেকেই এসেছিল। এরকম অনেকবার হয়েছে গত 8 বছরে, বা ওই আওয়ামী 8 বছরে আর কি। আর অবভিয়াসলি সেই হিসেবে জুলাই আন্দোলনে আমরা সরব ছিলাম, একদম রাজপথে সম্মুখ ভাগে ছিলাম। এবং তার জন্য এই অন্তর্বর্তীকালীন সরকার যখন গঠিত হয় তখন আমাদেরও অনেক অনেক আশা, আমরাও অনেক আশাবাদী ছিলাম যে অন্তর্বর্তীকালীন সরকার থেকে আমরা অনেক কিছু পেতে পারি। এবং অন্তর্বর্তীকালীন সরকারের সাথে প্রথম যেবার আমরা বসলাম, আই থিঙ্ক অগস্টের 8 তারিখে সরকার শপথ নিল। তখন তো আমরা সবাই শপথ গ্রহণের জায়গায় ছিলাম আমরা সবাই। তখনও সবার সাথে আলোচনা হয়েছে, ইনক্লুডিং মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে ছোট একটু কথা হয়েছে। কিন্তু আই থিঙ্ক 10-12 তারিখের দিকে প্রথম আমাদেরকে ইনভিটেশন জানালো মাননীয় প্রধান উপদেষ্টা আলোচনার জন্য। তো 10-12 তারিখে যখন জানালো, তখন আমাদের মনে হয়েছিল যে আমরা হয়তো ভালো কিছু আলোচনা করার সুযোগ পাবো, আমরা একটু ব্যাক এন্ড ফোর্থ, মানে অ্যাকচুয়ালি একটু আলোচনা হবে আর কি। জি। দুঃখজনক, বাট যেটা দেখলাম যে আলোচনা খুব বেশি হয়নি। ওনারা জাস্ট একটা ইস্যু নিয়ে কথা বলতে চাচ্ছিলেন এবং আমাদের দলটা বেশ কয়েকটা দলকে আলাদা আলাদা করে ডেকেছিলেন, সবার সাথে আলাদা আলাদা করে বসেছিলেন। বাট বা হয়তো কয়েকজনের সাথে একসাথে বসেছিলেন, আমাদের সাথে আলাদা বসেছিলেন, বিএনপির সাথে আলাদা বসেছিলেন, জামাতের সাথে আলাদা বসেছিলেন। এবং আলোচনাটা বেসিক ছিল যে 15 তারিখ সম্বন্ধে কি করবে, এবং 15 তারিখ সম্বন্ধে কি করবে তাও মানে অলমোস্ট আলোচনাটা ছিল যে 15 তারিখটা একটু ডিফিকাল্ট একটা সময়। সো এটা আসলে এই সেলিব্রেশন বা কিছু এগুলো আপনার এক্সাম্পট করা, মানে এগুলো বাদ দেওয়া উচিত কিনা। এবং এটাও আসলে ওনারা বড় কোনো কথা শুনতে চাননি। ওনারা বেসিক্যালি শুনতে চেয়েছেন যে বাদ দেওয়া উচিত, জাস্ট হ্যাঁ বলেন আপনারা। সো আলটিমেটলি সবগুলো দল হ্যাঁ বলে বেরিয়ে চলে এসেছে। এখন আমি কিছু দূর মানছি, প্রত্যেকটা দল আমরাও কিন্তু হ্যাঁই বলার জন্য গেছিলাম, মানে যদি আমাদের ওইভাবে জিজ্ঞেস করা হতো। কিন্তু হ্যাঁ সাথে আরো কিছু আলোচনা ছিল আর কি। যে মাত্র একটা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আমরা যে হাসিনা সরকারের পতন করলাম, সেই হাসিনা সরকারকে কোনো রাউন্ড অ্যাবাউট ওয়েতেও সেলিব্রেট করার কোনো পদ্ধতি আমরা দিতে চাই না। সো মানে কিছু কিছু এক্সপ্লেনেশন, কিছু আন্ডারস্ট্যান্ডিং কিছু ছিল যে কোনটা পার্মানেন্ট হবে, কোনটা টেম্পোরারি হবে, কোনটা আজকের জন্য হবে, কোনটা আগামী বছরগুলোর জন্য হবে, এগুলোর কিছু আলোচনা ছিল। তো সেই আলোচনাগুলো তখন হয়নি। এটা জাস্ট আমি সিমটোম্যাটিক বলছি, এটা আপনার প্রশ্ন ছিল না আমি জানি মাসুদ ভাই, আমি যে জি সিমটোম্যাটিক জি বলছি জি, না, ঠিক আছে যে আসলে। সরকারের সাথে যে আলোচনার যে আমাদের আশাটা ছিল, সেটা এই প্রথম আলোচনা থেকেই পরিষ্কার হয়ে গেছে এটা হবে না। এবং এরপর থেকে অনেকবার আমাদের বসার সৌভাগ্য হয়েছে, মানে দাওয়াত জানিয়েছে অনেকবার। সো ওখানে আমি তাদের ত্রুটি দিব না, কারণ দাওয়াত দিয়েছে অনেকবার, কিন্তু একবার আসলে আলোচনা হয় নাই। প্রত্যেকবার বসেছি, দুটো কথা শুনেছি, একটা ছোট্ট কথা বলার সুযোগ দেওয়া হয়েছে। তারপর মানে তখনও আমার সাথে আলাদাভাবে আলোচনায় কিছু দূর মাননীয় প্রধান উপদেষ্টার হয়েছে, উনি আমাকে অনেক আগে থেকে চেনেন, স্নেহ করেন, সেই হিসাবে হয়েছে। মানে দলগত যে আলোচনা, মানে সরকারের সাথে রাজনৈতিক দলের যে আলোচনা, সেই আলোচনা শুধু আমার দলের সাথে না, কোনো দলের সাথে, মানে বিএনপি, জামাত, এনসিপি, এই তিনটার মিটিং যেহেতু আমি জানি না, এই তিনটা মিটিং হয়তো অনেক আলাপ হয়, বাকি কোনো দলের সাথে কোনো আলোচনা আসলে হয় না। ওখানে একটা আশাবাদ ব্যক্ত হয়, মানে স্যার আমরা আমাদের যে যে আশাবাদী ছিলাম সেটা আমরা আমরা সেই আশাটা পূরণ হয়নি। এরপর থেকে যদি আসি, যে সরকারের কাছ থেকে প্রথম আমাদের চাওয়া ছিল একটা প্রপার রোড ম্যাপ, কি করবেন না করবেন, সেটা ওনারা দিতে ব্যর্থ হয়েছেন। এবং আমরা দেখেছি যে ওই যে দায়িত্বটা তাদের ছিল, যে মানে জনগণের জন্য কাজ করা, যদি সেটা রিফর্মও হয় এবং নির্বাচন, এই জিনিসগুলো নিয়ে তারা কোন জিনিসে রিফর্মে গেছে সেগুলোরও ক্লারিফিকেশন ছিল না। কাদেরকে দাওয়াত দিয়েছেন রিফর্ম করবার জন্য, সেখানেও কিছু বিশাল ঘাটতি ছিল। যেমন মানে আমি আপনাকেও শুনেছি অনেকবার বলতে যে আমাদের দেশে কি বিশেষজ্ঞর কমতি ছিল, যে সবাইকে বিদেশ থেকে আনতে হলো, কারণ বিদেশ থেকে আনলে তারা অনেক বড় বিশেষজ্ঞ হতে পারে, বাট দেশের কারেন্ট প্রেক্ষাপট সম্বন্ধে তারা কম জানেন। এটা সিম্পল কথা, এটা বাস্তবতা। মানে আমি জীবনে 8-10 বছর কনসাল্টিং এ কাজ করেছি। তো কনসাল্টিং এ কাজ করার প্রথম জিনিস হলো অন্য মানুষকে বুদ্ধি দেয়, মানে আমি কমার্শিয়াল কনসাল্টিং আর কি। রাইট। তো তখন প্রথম কাজটা ছিল 2-3 মাস শুধু ওই কোম্পানির অফিসে যেয়ে বসে ওরা কি করে এটা শিখো। ওদেরকে বুদ্ধি দেওয়ার রাইট। আগে 2-3 মাস ওদের সাথে সময় কাটাতে হবে। মানে এটা সিস্টেমই ছিল যে ওদের সাথে সময় কাটাবা 2-3 মাস, বুঝবা আগে, তারপর 2-3 মাস তুমি বুদ্ধি দেবে। এটা মানে সো এখন মানে কিন্তু এই সরকার
দেন ওইটা শেখার সময় তো আমাদের নাই, আমরা তো ক্রাইসিস মোমেন্টে সরকারকে এনেছি। সো এরকম অনেক জায়গা, মানে আসলে বলা শুরু করলে হয়তো অনেক বেশি লম্বা হয়ে যাবে মাসুদ ভাই, তার জন্য না, আমি অল্প ঠিক কয়েকটা আছে। কথা বললাম যে জায়গায় আর কি আমরা আশাহত হয়েছি। না, তার মানে আপনি বলতে চাচ্ছেন এই সরকারটা নিয়ে আপনাদের যে প্রত্যাশাটা ছিল যে এই সরকারটা সবার সরকার হয়ে উঠবে, সকল মানুষের সরকার, সেটা আপনার শুরু থেকেই আপনারা হতাশ হয়েছেন, সেটা হয়ে উঠতে পারেনি। আপনি আরেকটা কথা বললেন যে শুরুর জি। প্রথম মিটিংটাতে তাদের মূল আলোচনাটা ছিল যে 15ই আগস্টে তারা কি করবে, 15ই আগস্টকে কিভাবে পালন করবে অথবা কিভাবে পালন হতে দেবে। তার মানে আপনার কি মনে হয়েছে যে ওই সময়ে 2024-এর 15ই আগস্ট এবং 2025-এর 15ই আগস্ট, এই যে কথা আপনি আমাকে বললেন যে তাৎক্ষণিক একটা একটা ব্যবস্থা হতেই পারে, কিন্তু 1 বছর পরে তো সিচুয়েশন চেঞ্জ হবে। তো এখন আপনার যা দেখছেন, এবারে 15ই আগস্ট যা দেখছেন, আপনার কি মনে হয় যে সরকার একটা জুজুর ভয়ে আক্রান্ত? আমি আসলে জানি না, বুঝছেন মাসুদ ভাই, আমি আপনাকে সত্যি একটু কথা বলি, আমি আমি আবার 24-এ ফেরত যাই, মানে যেহেতু 15 আগস্টের কথা আসলো তো আমি আবার হুম, হুম, 24-এ ফেরত যাই। আমি একবার সুযোগে বলেছিলাম, মাননীয় প্রধান উপদেষ্টার সামনেই বলেছিলাম, কারণ তখন একটা আলোচনা চলছিল যে গণভবনকে আপনার জুলাই মিউজিয়াম বানানো হবে। তো না, হুম, গণভবন বিশাল একটা আপনার স্টেট স্ট্রাকচার, এবং এটা তৈরি করা হচ্ছে এমন ভাবে যে প্রধানমন্ত্রীর জায়গায় যিনি থাকবেন তিনি যেন মানে বড়ভাবে আর কি ওনার কার্যক্রম সব চালাতে পারেন এন্ড হোয়াটনট, এরকম একটা স্টেট স্ট্রাকচার। এত বড় একটা স্ট্রাকচার, এত সর্ট অফ কমপ্লেক্সিটির সাথে বিল্ড করা, এটাকে একটা মিউজিয়ামের জন্য দিয়ে দেয়, এটা একটু লস। এবং আমি তখন বলেছিলাম যে 32 নম্বরকে রাদার আমরা জুলাই মিউজিয়াম বানাই। এটা একটা হুম, মানে হুম, হুম, 32 নম্বর স্থাপনা থাকবে, জুলাই মিউজিয়ামও থাকবে, এবং তারপর ফিউচারে দেখা যাবে, এরকম একটা আমি আইডিয়া দিয়েছিলাম। আলটিমেটলি যেটা হলো যে 32 নম্বরকে একদম মাটির সাথে মিলিয়ে দেওয়া হলো। এখন মানে 32 নম্বর মাটির সাথে মিলিয়ে দেয়, এটা তো আমার পার্সোনালি তেমন কোনো প্রবলেম আছে না, আমার তেমন কোনো প্রবলেম নেই, যে সত্যি কথা ইতিহাসের জন্য একটা বিল্ডিং লাগে না। বাট পয়েন্টটা হলো যে ওই যে ঘুরিয়ে দেয়া, এটা তো আপনি আইনি পদ্ধতিতে করতে পারতেন, বা আপনি মানে কোন একটা একসেপ্টেবল পদ্ধতিতে করতে পারতেন মব জাস্টিসের বদলে। এবং মব জাস্টিসের কথাটা মানে পরে আমরা পরিষ্কার ভাবে জেনেছি, এগেন যেহেতু আমার কাছে প্রমাণ নাই, সো আমি কারোর নাম নুম বলে বলবো না, বাট আমরা পরিষ্কার ভাবে জেনেছি যে উপদেষ্টা মন্ডলীর তে বসেন এরকম ব্যক্তিরা আছেন যারা এটাতে পুরো সায় দিয়েছে, এবং যারা মানে ফোন করে এমন অর্ডারও দিয়েছে, এগেন আমি শুনেছি, আমার কাছে এভিডেন্স নাই, বাট ফোন হুম, করে হুম, এমন অর্ডারও দিয়েছে যেন এই মবগুলোকে থামানো না হয় বা থামানোর চেষ্টা করা না হয়, কারণ আর্মির উপস্থিতি ওখানে ছিল। তো থামানো বা থামানোর চেষ্টাকে যেন না করা হয় সেটা উপদেষ্টা মন্ডলীর সদস্যরা ফোন দিয়ে বলেছেন। সো এই জায়গাটাতে মানে তাহলে আপনি সরকারে বসে মবকে ঠেলে দিচ্ছেন এবং এমন একটা সিচুয়েশন তৈরি করছেন যেখানে আর কি ওই যে আইন শৃঙ্খলার ব্যাঘাত ঘটবে, এটা মুশকিল বিষয়। অবভিয়াসলি এগেন মাত্র একটা স্বৈরাচারী সরকারের পতন হচ্ছে, সেই স্বৈরাচারী সরকারকে কোনো রাউন্ড অ্যাবাউট ওয়েতেও সেলিব্রেট করা ইমিডিয়েটলি মুশকিল, বা করতে দেয়া মুশকিল, এটা আমি মানছি। কিন্তু আবার ইতিহাসকেও, যেমন মনে করেন এই যে জুলাই ডিক্লারেশন, জুলাই যেটা ঘোষণাপত্রটা আর কি, যেটা ছাড়া হলো 5 আগস্টে, তো সেই ঘোষণাপত্রেও অনেক কিছু, অনেকগুলো আর্টিকেলস আছে, অনেকগুলো ক্লজ আছে, যেগুলো আমার কাছে মনে হচ্ছে যে এটাও এখানে ইতিহাস বিকৃত হয়েছে। মানে অনেক কিছু নাই, ওই মানে ওই যে ওটা নাই সেটা ইতিহাস বিকৃতি, আবার অনেক কিছু এমন ভাবে আছে যেটা আমার কাছে মনে হচ্ছে ইতিহাস বিকৃতি। তো এইটা আমাদের আসলে মানে এইটা আশা ছিল না এই অন্তর্বর্তীকালীন সরকার থেকে। রাজনৈতিক সরকার এসে অনেক ভুল ত্রুটি করে, কারণ তাদের রাজনৈতিক কিছু চাওয়া পাওয়া থাকে। অন্তর্বর্তীকালীন সরকারের চাওয়া পাওয়া থাকা উচিত ছিল না। সেই জায়গা থেকে এই মুশকিল জিনিসগুলো তৈরি হয়েছে। আর আপনি যদি এই যে গতকালের কথা বলেন, গত পরশু রাত বা গতকালের কথা বলেন, তাহলে এই জায়গা থেকেও কিছু প্রশ্ন আছে যে দেখেন বাংলাদেশের জনগণ যেটা যেভাবে সেলিব্রেট করতে চায়, আপনি যদি একটা আপনি বাংলাদেশের নাগরিক হন, আপনার সবচেয়ে বড় হিরো যদি হয় সরওয়ার্দী সাহেব, আপনি সরওয়ার্দী সাহেবকে সেলিব্রেট করবেন, দেশের ইতিহাস সেলিব্রেট করবেন, আপনি সর্বাধিক সাইকেল সেলিব্রেট করেন, আপনি তো স্বাধীন বাংলাদেশের নাগরিক, আপনার পুরো অধিকার আছে। তো আপনি যদি ফজলুল হক সাহেবকে সেলিব্রেট করতে চান, আপনি যদি মৌলানা ভাসানীকে সেলিব্রেট করতে চান, তো আপনি যদি শেখ মুজিবকে সেলিব্রেট করতে চান আপনি করবেন ভাই, আমি আপনার মতো করে করব না। গত 15 বছর শেখ হাসিনার আমলে যখন জোরপূর্বক ছিল দুঃখ প্রকাশ করা বা সেলিব্রেট করা, তখন আমি সেলিব্রেটও করি নাই, ওইভাবে দুঃখ প্রকাশও করিনি, আমি এখন আমার মতো করে করব। কিন্তু আপনি যদি চান তাহলে আপনাকে আমি বাধা দেবো, কারণ গত 15 বছর যে জিনিসটা হয়েছে, মনে করেন যারা জিয়াউর রহমানকে সেলিব্রেট করতে চেয়েছে তাদেরকে বাধা দেওয়া হয়েছে না? আমার মনে আছে আমি 2-3 বছর আগে আমার দলের পক্ষ থেকে হিরোজ অফ 71, মানে 71-এর যারা নায়ক এবং মহানায়ক,
সো মনে করেন আপনার ভাসানী মানে সরি অবভিয়াসলি মানে ভাসানী সাহেব তো ছিলেনই, শেখ মুজিব ছিলেন, আমাদের ওসমানী সাহেব ছিলেন, সকল সেক্টর কমান্ডাররা ছিলেন, তারপর আপনার মানে জিয়াউর রহমান সাহেব, সবার ছবি দিয়ে আমার দল থেকে একটা পোস্টার, এগেন এটা ওই 71 টু 50 ইয়ার্স, এটা হলো 2021 সালে, রাইট, 2021 সালে স্বাধীনতার 50 বছর পূর্তিতে আমরা পুরো ঢাকা শহর পোস্টারিং করেছিলাম। এই পোস্টারিং করবার জন্য, এবং জিয়াউর রহমান সাহেবের ছবি সবচেয়ে বড় করেছিল এটাও না, সবচেয়ে বড় করে হয়তো ওসমানী সাহেব, তার শেখ মুজিব সাহেব এদের ছবিই ছিল, হ্যাঁ, কেন গেট কমান্ডার ইন চিফ অ্যান্ড বাট তাজউদ্দিন সাহেবের ছবি ছিল, অনেকগুলো ছবি দিয়ে, ইনক্লুডিং জিয়াউর রহমান সাহেব। কিন্তু জিয়াউর রহমানের সাহেবের ছবি কেন আছে, এইটার জন্য মানে আমার লোকজনকে থানায় ধরে নিয়ে গেছে, আমাকে ওই যে স্পেশাল অফিস গুলো, ওই যে 12 তলাটা কথা বলি আমরা, ওখান থেকে কল এসছে, ওখান থেকে দাওয়াত এসছে, পোস্টারিং অনেক দূর বন্ধ করে দিতে হয়েছে। সো মনে করেন আমরা হয়তো মানে 50,000 পোস্টার ছাপিয়েছিলাম, আলটিমেটলি হয়তো 5-7 হাজার লাগাতে পেরেছি, তারপরে লাগাইতেই দেয়নি, সব পচে গেছে, নষ্ট হয়েছে, মানে লাগাইতেই দেয়নি। দেখেন এটা কিন্তু স্বাধীনতার 50 বছর পূর্তিতে সব নায়কদের ছবি দিয়ে সব 20টা অ্যাটলিস্ট ছবি ছিল, অ্যাটলিস্ট 20টা ছবি ছিল, আমি আপনাকে বলছি, সব সেক্টর কমান্ডার, তারপরে যে তাজউদ্দিন সাহেবের সরকারের 2-4 জনের, শেখ মুজিবের, আপনার ওসমানী সাহেবের, ভাসানী সাহেবের, 20 অ্যাটলিস্ট মিনিমাম 20টা ছবি ছিল, বাট কোথাও একটা জিয়াউর রহমান সাহেবের ছবি ছিল। এখন আপনি জিয়াউর রহমান সাহেবকে ডিনাই করে তো ভাই স্বাধীনতার ইতিহাস লিখতে পারবেন না, এটা সম্ভব না তো। আচ্ছা, তো তাইলে 15 বছর জিয়াউর, এই যে আমার এক্সাম্পল দিয়ে বলছি, মানে জিয়াউর রহমানের ছোট্ট একটা ছবি থাকার জন্য পুরো আমাকে ডেকে নিয়ে গেছে, আমার লোকজনকে অ্যারেস্ট করেছে, পোস্টার লাগানো বন্ধ করিয়ে দিয়েছে। সো জিয়াউর রহমানকে সেলিব্রেট করতে দেয় নাই। তাহলে এখন আপনি যদি উল্টা করেন, তাও একটা পলিটিক্যাল সরকার করতো, তো আমি পলিটিক্যাল সরকারকে বকা দিতাম, গালি দিতাম। এটা ভাই অন্তর্বর্তীকালীন সরকার, এটা নিউট্রাল সরকার হওয়ার কথা, এখানে কিভাবে এইসব খেলা চলে, এগুলো খুব মুশকিল ভাই। তার মানে কোনো চেঞ্জ আপনি দেখছেন না? মানে আগেও যেরকম, আমি আমি যে কথাটা বারবার বলছিলাম, আমি বারবার এটা আপনার সঙ্গে বলেছি বোধহয় সম্ভবত, যে আমি সবসময় বলি একটা দেশকে অগ্রসর করতে গেলে না একটা ঐক্যবদ্ধ জাতি লাগে। প্রত্যেকটা দল আলাদা আলাদা দল থাকবে, দলের নিজস্ব একটা আদর্শ থাকবে, কিন্তু একটা দল আরেকটা দলকে নিশ্চিহ্ন অথবা নিঃশেষ করে দেওয়া রাজনীতিটা করবে না। এটি তো হওয়া উচিত। আমরা কিন্তু দেখেছি যে আওয়ামী লীগের 15 বছরে জাতিকে বিভক্ত করার একটা প্রচেষ্টা, যে স্বাধীনতার পক্ষ, স্বাধীনতার চেতনা, এই সমস্ত কথা বলে জাতিকে বিভক্ত করা, এবং বিএনপিকে, এমনকি জিয়াউর রহমানকে বলা হয়েছে যে পাকিস্তানের চর, এগুলো কিন্তু বলা হয়েছে, এবং জি, বিএনপিকে একটা আইএসআই এজেন্ট, সন্ত্রাসী দল খোদ 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 শেখ হাসিনা অনেক জায়গায় আইএসআই এজেন্ট বলে আখ্যায়িত করেছেন, এজেন্ট মানে এর থেকে বলেছেন। হ্যাঁ, দুঃখজনক আর কিছু হতে পারে। জি, এগুলো বলে মানে জাতিটাকে বিভক্ত করা, জামাতে ইসলামকে আমি কিন্তু তখনও বলেছি, আপনার মনে আছে কিনা, যে আপনি এই যে বিএনপি যারা সমর্থক, জামাতে যারা সমর্থক, তারা তো এই দেশের নাগরিক, তাদের একটা মতামত নিশ্চয়ই থাকতে পারে না? ওই মতামতটা আপনার নিশ্চয়ই। পছন্দ না হতে পারে, আমার পছন্দ নাও হতে পারে। তো আমরা ওই সময় কিন্তু যখন ডক্টর ইউনূস দায়িত্ব নিলেন, আমরা কিন্তু ভেবেছিলাম, একটা প্রত্যাশা আমার মনে ছিল অন্তত পক্ষে, যে উনি বোধহয় জাতিকে ঐক্যবদ্ধ করবেন। কিন্তু আমার কাছে কেন যেন আমি খুব আতঙ্কিত বোধ করছি, যে কেন যেন ঠিক তার উল্টাটা দেখছি। উনিও সেই একই ধারায় মানে যেন নিজেকে গা ভাসিয়ে দিচ্ছেন। আপনার কি তাই মনে হয়? দেখেন, আমি ডক্টর মোহাম্মদ ইউনূস মানে মাননীয় প্রধান উপদেষ্টাকে ধরে কথাটা বলবো না, আমি সরকারকে ধরে কথাটা বলি, কারণ উনি জি, কতখানি এই সরকারের কন্ট্রোলে আছে। যদি এখানে আপনি বলতেই পারেন যে যে প্রধান, তার দায়িত্ব কন্ট্রোল করা, দায়িত্ব কন্ট্রোল করতে না পারলে এটা তার দোষ, এগুলো সব আমি মানছি। বাট আমি জাস্ট বলছি, আমি সরকার হিসেবে বলি, সরকারের ভেতরে অনেক ধরনের ফোর্সেস এর খেলা অত্যন্ত দুঃখজনক হলো, সত্যি আমরা দেখছি। যেটা বললাম যে গত বছর 32 নম্বর ভেঙে দেওয়ার সময় সরকারের উপদেষ্টারা ফোন দিয়ে এইসব কথা বলেছে। আজকে আমরা দেখেছি, যেমন মনে করেন কিছুদিন আগে একজন এক্স সচিব মহোদয়, উনি মানে বিএনপি করেন বা এক্স সচিব, একটা ওই এক্স সচিবদের বা সচিবদের একটা ডিসকাশনে বললেন যে অনেকের বিরুদ্ধে তার স্পেসিফিক এভিডেন্স আছে। আমার যেমন কারো বিরুদ্ধে স্পেসিফিক এভিডেন্স নাই, তবে আমি এটা অনেক জায়গায় বলেছি যে আমি জি, বেশিরভাগ ব্যবসায়ী, বেশিরভাগ না মানে মোটামুটি সব, আমরা ব্যবসায়িক পরিবারে বড় হয়েছি, তো সব মানে বন্ধু বান্ধব সবাই মোটামুটি ব্যবসায়ী, আমি একমাত্র আমার পুরো পরিবারের মধ্যে বা ছোটবেলায় বন্ধু বান্ধবের মধ্যে আমি একমাত্র রাজনীতিবিদ বা রাজনীতির সাথে সংযুক্ত, সবাই ব্যবসায়ী। তো এমন কোনো ব্যবসায়ী নাই, মানে এমন কোনো বন্ধু আমার নাই যার কাছ থেকে আমি শুনিনি, আর আমাকে একটু বেশি বলে কারণ আমি রাজনীতির সাথে আছি। তো এমন জি। কেউ আমাকে নাই যে আমাকে বলে নাই যে তার কাছ থেকে চাঁদা নেওয়া হয়েছে। মানে এবং এই এই যে দফায়, চাঁদা নেওয়া হয়েছে, এই দফা এটা গত এটা এক কি বছরের এই কথা বলছি। দফায়, এই 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 গত 1 বছরে? গত 1 বছর মানে মানে মনে করেন গত 8-9 মাস এরকম, গত 8-9 মাস ধরেন, মানে পুরো 1 বছর না, প্রথম 2-3 আচ্ছা, মাস ঠিক এরা এই আছে। ঝামেলা হ্যাঁ, ফেস হ্যাঁ, করে। হ্যাঁ, হ্যাঁ।
হুম, মানে প্রথম 3 মাস তারা চেয়েছে, অনেককে টাকা দিয়েছে, সেটা ভিন্ন, কারণ তখন আইন শৃঙ্খলা বাহিনী একেবারেই ছিল না, সো তারা নিজেদের প্রোটেকশনের হুম, জন্য চেয়েছে, ছেলেদেরকে টাকা দিয়েছে। হুম, এটাও সত্যি কথা, এটা হয়েছে। হুম, যারই ফ্যাক্টরি আছে, যারই বড় ফ্যাক্টরি বা বড় অফিস আছে, ওই ওই এলাকার ওই সর্ট অফ ওই কি বলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতার পরিচিতিকে, তাকে নিয়ে আসো, তাকে টাকা দাও, এই জিনিসটা অগস্ট সেপ্টেম্বর অক্টোবর পুরা হয়েছে। এটা মানে এটা ডিনাই হুম, করার কোনো সম্ভাবনা নেই বাংলাদেশে, মানে কোনো হুম, উপায় হুম, নেই। হুম, আচ্ছা, গত 7-8 মাসে এটা হয়েছে। এবং আমি অনেকের কাছ থেকে শুনেছি যে উপদেষ্টা মন্ডলীর কেউ ফোন দিয়ে রিকোয়েস্ট করেছে একটা পার্টিকুলার পার্টিকে ডোনেশন দিতে। তো এখন একটা মন্ত্রী যখন ফোন দিয়ে রিকোয়েস্ট করবে একটা পার্টিকে ডোনেশন দিতে, এইটাই ভাই চান্দা। Okay? মানে সো এই জিনিসগুলো গত কয়েক মাসে অনেক জায়গায় হয়েছে। হয়তো সুন্দর করে বলেছে, হয়তো জোর গলায় বলেছে, সেগুলো আমি জানি না ভাই, বাট বলা হয়েছে এবং বলার সাথে সাথে দেয়া হয়েছে। এই জিনিসগুলো আমি আপনাকে বলছি, এই জিনিসগুলো হয়েছে। সো ওই জায়গা থেকে আমি বলবো যে যেই নিউট্রালিটিটা আমরা এক্সপেক্ট করেছিলাম এই সরকার থেকে, সেটা হয়তো না, সেটা আমরা পাইনি। সেটা একেবারেই আমরা পাইনি। এবং এটা পুরো মানে সরকার কাঠামোর দোষ। এবং আরেকটা জিনিস বলি যে কয়েকজন চিন্তক আছেন, মানে লাইক থিঙ্কার্স আছেন, পরিচিত থিঙ্কার্স আছেন, যারা আমরা বারবার দেখেছি যে প্রথমে তো আমরা দেখেছি যে তারা ক্লেমও করেছেন যে তাদের জি, শিষ্যরা বা তাদের ওই যে পাঠচক্রর লোকজনরাই এই সরকারে আছেন, তারা ক্লেমও করেছেন আলোচনায়। এবং জি, এরপর আমরা দেখেছি গত 12 মাস ধরে যে তারা একটা ডিসকাশনে বা একটা মিটিং, মানে একটা প্রোগ্রামে একটা কথা বলেন বা প্রেসের কাছে একটা কথা বলেন, এর সাথে সাথে উপদেষ্টা মন্ডলীর কয়েকজন সেম কথাটা বলা শুরু করে। আবার তরুণদের একটা রাজনৈতিক দল আছে, তারা সিমিলার কথা বলা শুরু করে। তো এই জিনিসগুলো একটু প্রবলেম্যাটিক। কারণ এখন আপনি যদি ধরা শুরু করেন যে যে থিঙ্কারের কথা হচ্ছে, উনার গত 50 বছরে বাংলাদেশের উন্নয়নে কি অবদান আছে, এখানে আমি ওনাকে ভালো খারাপ বলছি না, বাট বলছি উনার হুম, যদি পজিটিভ অবদান না দেখে থাকে, উনি অনেক ভালো মানুষ হতে পারেন। কিন্তু আছে না, হুম, আমরা হুম, অনেক সময় অনেকে অনেক অনেক তাত্ত্বিক কথা চিন্তা করে, প্র্যাকটিক্যালিটি চিন্তা করে হুম, না। হুম, হুম, যেমন মনে হুম, করেন মাসুদ কামাল ভাই নিউজ চ্যানেল চালিয়েছেন, তো ওই হুম, সময় চ্যানেলের নিউজের অবস্থান কি ছিল, প্রফিটেবল ছিল কিনা বা কিছু, এইটার একটু খাতা হুম, দেখলেই বুঝতে পারবেন আচ্ছা এই লোকটা বুঝে কিনা। তো ওই লোকটার জি, এরকম কোনো খাতা আছে নাকি? যদি খাতা না থাকে, তাহলে কোনো প্রমাণ নাই ভাই সে আসলে বোঝে কিনা। সে মানুষ ভালো হতে পারে, চিন্তক ভালো হতে পারে, কিন্তু তার চিন্তার কোনো হুম, হুম, প্র্যাকটিক্যাল রেজাল্ট আসবে কিনা, এটার কোনো প্রমাণ তাইলে নাই। তো এরকম অনেক কিছু প্রবলেম আমরা দেখেছি গত 12 মাসে মাসুদ ভাই, এই সরকার থেকে। প্রিয় দর্শক, আহ তুষার ভাই, আমি সরি, আপনাকে আমি ডাক্তারের পরিচয়টা দিলাম এই কারণে অনেকে ভুলেই গেছেন যে আপনি না যে না না, কোনো একজন অসুবিধা নাই, চিকিৎসক। কোনো অসুবিধা নাই, আমি তো আপনাকে ভাই বলি, অনুষ্ঠানের মধ্যে একটু ফর্মাল আর কি। না না, আমাদের এই অনুষ্ঠানটা মোটামুটি ইনফর্মালি আমরা করতে যাচ্ছি এবং করিও এটা এরকম। আমাদের ভঙ্গিটা মানে প্রথাগত টকশোর মতো নয়, জাস্ট আলাপচারিতা, ভাব বিনিময়, এটাই। এবং এই যে আমরা কথা বলছি, এটাও কিন্তু আমাদের অনুষ্ঠানে প্রচার হবে। আহ, তো যে কথাটা বলছিলাম, অনেকেই জানেন না যে আপনি যে আসলে মানে একজন চিকিৎসক ছিলেন, সরকারি চাকরি করতেন, গ্রামে চাকরি করেছেন। ওই অভিজ্ঞতা একটু বলবেন নাকি অল্প কথায়? প্রথমত আমি চাকরি করেছি সবসময় কোনো না কোনো সেবামূলক প্রতিষ্ঠানে, মানে আমি কিন্তু জি, ক্লিনিকে চাকরি। তা আমি যখন আচ্ছা, প্রথম ডাক্তারি পাশ করি তখন আমার যিনি প্রফেসর, তিনি আমাকে বললেন যে তুমি যদি ক্লিনিকে চাকরি করো তাহলে বেতন পাবে প্রায় 13 থেকে 14 হাজার টাকা মাসে। তার ওই মধ্যে সাড়ে সময়। সাত হাজার টাকা হচ্ছে বেতন, আর বাকিটা হচ্ছে অপারেশনের অ্যাসিস্ট ফি, ড্রেসিং করলে হুম, পয়সা, বিভিন্ন কাজের জন্য পয়সা আছে। তা আমার একাধিক বন্ধু ক্লিনিকে চাকরি নিত। আহ, আমার যিনি প্রফেসর, তার নাম হুম, জি, প্রফেসর SGM চৌধুরী, তিনি বাংলাদেশের অন্যতম সেরা মেডিসিন বিশেষজ্ঞ ছিলেন। ভিআইপি এসে লাইন দিয়ে তার সামনে বসতো। তো উনি বললেন, উনি সমরিতা হাসপাতালের মালিক ছিলেন, অন্যতম মালিক। উনি জি, বললেন যে তুমি আমার হাসপাতালে চাকরি নাও। তা এবং সাথে একটা অপশন দিলেন যে তুমি আরেকটা জায়গায় চাকরি করতে পারো, সেটা হচ্ছে একটা দাতব্য প্রতিষ্ঠান। সেখানে বয়স্ক হাইপার টেনশনের রোগীরা আসে, উচ্চ রক্তচাপের এবং তার সঙ্গে যা জটিলতা, কিন্তু সেইখানে তোমার বেতন হবে মাত্র 3,000। হুম, হুম, তা আমি 13,000 টাকার প্রলোভন ছেড়ে আমি 3,000 টাকার বেতনে ঢুকলাম, এবং সেখানে আমি প্রায় 2 বছর কাজ করেছি একেবারে ক্যারিয়ারের শুরুতে। এবং আমি স্যারকে যে উত্তর দিয়েছিলাম সেটা হচ্ছে যে আমি ব্যবসা শিখতে আসি নাই, আমি সেবা শিখতে এসেছি, ফলে আমি ওই 3,000 টাকার চাকরিটা নিই। এরপরে স্যার ইন্তেকাল করলেন এটা এবং কোন আমি সময় ঘটনা? ইউএসএআইডিতে চাকরি। এটা কোন সময় ঘটনা, কোন ইয়ারের? এইটা 94 সালের ঘটনা। জি, 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 তারপরে আমি ইউএসএআইডিতে চাকরি পেলাম। ইউএসএআইডিতে আমার চাকরি বেড়ে গেলেই প্রতি রাতে 3-4 হাজার টাকা করে দেয়।
কোনো কোনো আচ্ছা মাসে 30,000, কোনো মাসে 35,000, এবং হিসাবটা ছিল এইরকম যে ঢাকায় যদি ট্রেনিং হয় বা ঢাকায় যদি কোনো কাজ হয় অফিসের জি বাইরে কোনো জি ট্রেনিং বা কিছু, তাহলে শেরাটন বা সোনারগাঁর যে রুমের ভাড়া সেটা দিবে। আর ঢাকার বাইরে জি যদি হয় তাহলে সেই অঞ্চলের সবচেয়ে সেরা হোটেল যেটা, শেখা গেল যে আমার বেতন হয়ে গেলে 1 লাফে 30, 32, 35 এরকম প্রতি মাসে, তখন সচিব পর্যায়ের একজন কর্মকর্তা এই 20,000 টাকার নিচে বেতন পেতেন। জি কিন্তু সেই চাকরি আমি ছেড়ে দিলাম, জি যে মানুষের সেবা করব এবং সরকারি চাকরি করব। এবং মজার ব্যাপার হচ্ছে আমি যে ইউএসআইডি চাকরিটা করতাম সেটাও জাতীয় গুরুত্বপূর্ণ একটা কাজ। আমি পোলিওর রোগী খুঁজতাম, বাংলাদেশ তখন ও পোলিওর বিরুদ্ধে সংগ্রাম করছে। জি তো জি পোলিও জি জি মুক্তির যে সিস্টেম, সেখানে 5 বছর দেশকে পোলিও মুক্ত থাকতে হয়। আমি প্রত্যেক হাসপাতালে হাসপাতালে ঘুরতাম ঢাকার, এবং সেইখানে পোলিও রোগী খুঁজতাম। যদি পোলিও রোগী জি পাওয়া যায় তাহলে রিপোর্ট করতে হবে এবং তার চিকিৎসার ব্যবস্থা করতে হবে, তার স্টুল পরীক্ষা করতে পাঠাতে হবে, পোলিওর টেস্ট হয় স্টুল দিয়ে। তো সেইখান জি থেকে ওই আরেকটা গুরুত্বপূর্ণ জাতীয় কাজ ছেড়ে আমি প্রবেশ করলাম হচ্ছে সরকারি চাকরিতে, এবং সেখানে প্রবেশ করে আমার আশাভঙ্গ ও মোহভঙ্গ হলো। আমি গ্রামে আচ্ছা চাকরি করতাম, একেবারেই গ্রামে যেতাম ইউনিয়ন সাব সেন্টারে, কিন্তু আমি দেখলাম যে সেখানে উপজেলা পর্যায়ে অনেক দুর্নীতি, এমনকি ইউনিয়ন সাব সেন্টারেও দুর্নীতি হয়, এবং নানান ধরনের দুর্নীতির মধ্যে নিমজ্জিত থাকতে চাইনি বলে আমি এক জি পর্যায়ে সরকারি চাকরি থেকে চলে। জি কিন্তু আমি 5 বছর চাকরি করেছি। জি, খুব ভালো। আমার মনে হয় আমাদের দর্শকরা অনেকে এই বিষয়টা হয়তো নতুন একটা তাদের ধারণা হবে আপনার সম্পর্কে। আহ, আপনাকে অনেকেই চিনেন, না নানাভাবে চিনেন, মিডিয়াতে আপনি অনেকদিন ধরে খুবই একদম পরিচিত মুখ, বিটিভিতেও আরো ছিলেন। ব্যাপার হচ্ছে এরপরে আমি আবার জি স্যারের সে অনুষ্ঠানটা ফেরত, স্যারের সে প্রতিষ্ঠানে ফেরত গিয়েছিলাম, এবং ওই প্রতিষ্ঠানটা আমি প্রায় 20 বছর আমি প্রতিষ্ঠানটা পরিচালনা করেছি বিনা বেতনে। আচ্ছা আচ্ছা। এখন এই পরিচয়টা তো হলো আপনার পরিচয়, এখন আমরা বরং একটু অন্য প্রসঙ্গে আসি, আমাদের জাতীয় নানা ইস্যু নিয়ে যেটা নিয়ে আমরা আলোচনা করি। সেই আলোচনার মধ্যে আজকে আপনার সঙ্গে আলোচনা করার আগে আগে একটা খবর আমি পেলাম, আমার কাছে এটা খুবই অদ্ভুত লাগলো দেখে, আপনার কাছে আপনার কি মতামত এটা নিয়ে। এই যে বইমেলাটা, প্রথমে বইমেলাটা আমাদের ফেব্রুয়ারিতে হয়, ফেব্রুয়ারিতে ইলেকশন হবে, অতএব সেখান থেকে এগিয়ে আনা হলো ডিসেম্বরে হবে। এখন আবার শুনছি বইমেলাটা নির্বাচনের কারণে স্থগিত করে দেওয়া হলো। তো স্থগিত করার 20টা কারণ থাকতে পারে, কিন্তু নির্বাচনের কারণে স্থগিত, এটা এটা বলার মাধ্যমে আসলে মানে কি মিন করছে, মানে আমাদের মানে মন মানসিকতা, আমাদের বুদ্ধিভিত্তিক যে আপনার যে চর্চা, এর সঙ্গে নির্বাচনের বিরোধটা কোথায়, এটা তো আমি বুঝতে পারছি না। আপনি কি বুঝেন? নির্বাচন, জাতীয় নির্বাচন 5 বছরে ঘটবে এরকম একটা বিষয়, এবং এটা একদিন হয়। নির্বাচনের আগে প্রচার প্রচারণা হয়, আর নির্বাচনের আগের দিন প্রচার প্রচারণা বন্ধ হয়ে যায় 24 ঘন্টা আগে। সাধারণত যারা ভোটার তারা যেন যার যার এলাকায় গিয়ে ভোট দিতে পারেন, সেই জন্য নির্বাচনের আগে হয়তো একদিন ছুটি দেন সরকার, কখনো কখনো দিয়েছেন। আর নির্বাচনের পর দিনে একদিন ছুটি দেন, অর্থাৎ নির্বাচনের সময় 2 থেকে 3 দিন ছুটি থাকে। এছাড়া জি নির্বাচন নিয়ে আর বড় কোনো ঘটনা ঘটে না, যেটার জন্য বইমেলার মতো একটা 1 মাস ব্যাপী অনুষ্ঠান পিছিয়ে দিতে হবে অথবা এগিয়ে আনতে হবে। বইমেলা এটা ফেব্রুয়ারিরই বইমেলা, এবং ফেব্রুয়ারির কোনো অনুষ্ঠানকে ডিসেম্বরে আয়োজন করে ওইটাকে ফেব্রুয়ারির বইমেলা বললে যে কোনো কিছুই তাহলে যে কোনো জায়গায় সরিয়ে নেওয়া সম্ভব। যেমন এই সরকার 5ই আগস্ট পালন করেন, এখন ওনাদের মনে হইলো যে কোনো কারণে ওইটাকে আগায় দিতে হবে, তো 5ই আগস্টকে ওনারা 22শে মে উদযাপন করে ফেললেন। এইরকম অদ্ভুত তুগলকি সিদ্ধান্ত তারা নিয়েছিলেন। তারা বলেছিলেন যে ডিসেম্বর মাসে তারা এটা শুরু করে দিবেন, 17 তারিখে মেলাটার ম্যানেজমেন্ট করে। এই মেলাটা কিন্তু সমিতির মেলা। এখন তারা যখন পুস্তক প্রকাশকরা বললেন যে আমরা এটা করতে রাজি না, তখন তারা আবার বললেন ঠিক আছে, এইটা আমরা ফেব্রুয়ারিতেই হয়তো ফেরত নিব অথবা নিব না। এরকম হুম, আলোচনার মধ্যে হঠাৎ তারা আজকে বাণী ছেড়ে দিয়েছেন যে বইমেলা নির্বাচনের আগে তারা করবেন না। এখন নির্বাচনের আগে কি বাকি সবকিছু বন্ধ হয়ে যাবে? নির্বাচনের আগে যে তারা কিছু করবেন না বলেছেন, নির্বাচনের আগে কি নববর্ষ উদযাপন বন্ধ হয়ে যাবে জানুয়ারির 1 তারিখে? নির্বাচনের আগে কি 31st নাইট করে যে কতগুলো উজবুক বাংলাদেশে, এটা তারা বন্ধ করতে পারবেন? নির্বাচনের আগে কি ঢাকা ক্লাব বন্ধ থাকবে বইমেলা থেকে কয়েকশো ফিট দূরে?
ঢাকা ক্লাব বন্ধ থাকবে? নির্বাচনের সময় কি ইউনিভার্সিটির ভিতরে যে শিক্ষকদের ক্লাব আছে ওইটাতে তালা ঝুলবে? নির্বাচনের সময় যে একটু কাছে পলাশির বাজার আছে ওইটা বন্ধ থাকবে? নির্বাচনের সময় শুধুমাত্র বই মেলাটা বন্ধ থাকবে। এই অদ্ভুত কাণ্ডের কোনো দরকার ছিল না। প্রয়োজনে 5 দিনের একটা ছুটি দিত বই মেলাতে, বা 1 সপ্তাহেরই ছুটি ধরলাম, ওই 1 সপ্তাহ পরে বাড়িয়ে দিত। ধরেন বইমেলা চলবে ফেব্রুয়ারির 1 তারিখ থেকে শুরু হয়ে 11 তারিখ বা 12 তারিখ পর্যন্ত, তারপরে 13 তারিখ যদি নির্বাচন হয়, যদিও এখনো তারিখ স্পষ্ট করে আমরা জানি না, ধরে নিলাম যে 11 তারিখ পর্যন্ত চলবে, তারপরে 15 তারিখ থেকে আবার শুরু হবে, মাঝখানে 4 দিন বন্ধ থাকলো, আর মার্চের 4 দিন বাড়িয়ে দিল। বইমেলা আমরা এরকম 7 দিনও বাড়াতে দেখেছি, 10 দিনও বাড়াতে দেখেছি। ফলে এটা খুবই সম্ভব ছিল বইমেলার ঠিক সময় শুরু করা এবং নির্বাচনের সময় সামান্য বিরতি দেওয়া। কিন্তু সেইটা না করে তারা কেন নির্বাচনের আগে বইমেলা করবে না বলে সিদ্ধান্ত নিয়েছেন, এটার কোনো যুক্তি নাই। এটার একটা যুক্তি হতে পারে, বইমেলাতে প্রচুর পরিমাণে বইপত্র বিক্রি হয়, যেখানে মুক্তিযুদ্ধের ইতিহাস থাকে, যেখানে স্বাধীনতার ইতিহাস থাকে, যেখানে নেতা নেত্রীদের জীবনী থাকে এবং নানান বিষয়াবলী থাকে। আপাতত বইমেলার আগে তরুণ সমাজ সেগুলা যেন ধরতেই না পারে, মানে যদি নির্বাচনের আগে যেন ধরতে না পারে, এইটা হয়তো একটা চেষ্টা। আরেকটা হতে পারে যে সংস্কৃতি মন্ত্রণালয় দুঃখে আছে যে সংস্কৃতি মন্ত্রণালয় তো নির্বাচনের পরে আর এই সেট থাকবে না, সেই জন্য দরকার কি, যারা আসবে তারাই করুক, পুরনো সেট আর বইমেলার ঝুঁকিতে যেতে চায় না। আর আপনার নিশ্চয়ই মনে আছে গত বইমেলাতে ডাস্টবিন নিয়ে একজন নানান ধরনের ছবি পোস্ট করেছিলেন। এই বছরও যদি এরকম নির্বাচনের আগে ডাস্টবিন নিয়ে কেউ হাজির হয়ে যায়, যদি কোনো ঝগড়াঝাটি গন্ডগোল লাগিয়ে দেয়, বিভিন্ন ছবি টবি লাগিয়ে, হয়তো তারা সেইটা থেকে মুক্ত থাকার চেষ্টা করছেন। অর্থাৎ গত বছর তারা যে অশ্লীল কাণ্ড কারখানা করেছিলেন, এই বছর তারা সেইটাকেই ভয় পাচ্ছেন, হয়তো এটা হতে পারে। এটা হতে পারে, রাইট। আমি আরেকটা বিষয়ে যাচ্ছি। আমাদের এই তথ্য মন্ত্রণালয়ের যিনি উপদেষ্টা আছেন মাহফুজ আলম, এই ভদ্রলোককে আমি পার্সোনালি আমার কাছে বেশ পছন্দই হয়, কারণ আমার কাছে মনে হয় যে লোকটা আর যাই হোক হিপোক্রেট না। উনি যেটা বিশ্বাস করেন সেটা নিয়ে বিতর্কিত হলেও, বিতর্ক হবে জেনেও কিন্তু এটা উনি অকপটে বলতে চান। মাঝে মাঝে আমি দেখি উল্টাপাল্টা অনেক কিছু বলেন, কিন্তু তার একটা বক্তব্য আমি হঠাৎ করে আজকে, আপনি চোখে পড়েছে কিনা জানি না, উনি একটা জায়গায় বলছিলেন যে নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর কিভাবে বিভিন্ন ইউনিভার্সিটিতে এবং বিভিন্ন ভিসি প্রভিসির পদগুলো বিএনপি এবং জামায়াতে ইসলাম নিজেরা ভাগাভাগি করে নিয়েছে, এবং এই ভাগাভাগি করে নেওয়া যখন শেষ হয়ে গেছে তারপর থেকে তারা সরকারের বিরুদ্ধে নানা ধরনের আন্দোলন শুরু করেছে। মানে যতদিন পাওয়া দেওয়া নেওয়া পাওয়ার একটা সম্ভাবনা ছিল, ততদিন পর্যন্ত তারা সরকারের সঙ্গে ভালো আচরণ করেছে। যেই পাওয়ার কাজ শেষ হয়ে গেল তখন তারা স্বরূপে প্রকাশিত হলো। এখন আমরা তো রাজনীতিবিদদের এই ধরনের চেহারাগুলো কিন্তু দেখি যে নির্বাচনের আগে হাত কসলাতে থাকে, নির্বাচনের পরে তারা পাওয়া যায় না। তো এই যে মানসিকতাটা, এটা কি আসলে কি এটা মানে দেশটা কি এখন একটা কেকের মতো হয়ে গেল কিনা, যে খন্ড খন্ড করে ভাগ করে আমার এই ভাগ তোমার এই ভাগ? আপনি এই ঘটনার প্রেক্ষিতে সামগ্রিকভাবে কিভাবে দেখছেন জিনিসটাকে? ক্ষমতা কিন্তু নিজে আসলে একটা কেকের মতোই, মানুষের ক্ষমতার কেকটা হয় পুরোটা, না হলে অধিকাংশ নিতে চায়। আপনি যদি 300 আসনের সংসদের কথা চিন্তা করেন, এটা মনে করেন 300 টুকরার একটা কেক। এখানে 150 টুকরার বেশি পেলে আপনি একা নিয়ন্ত্রণ করবেন, 200 টুকরা পার হয়ে 210 টুকরা পেয়ে গেলেন বা 201 টুকরা পেলেন, তাহলে আপনি একটা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাবেন। সেটা দিয়ে আপনি আবার নারী সদস্য নির্বাচিত করবেন সেইভাবে, তাহলে আপনি একটা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাবেন, অর্থাৎ আপনি কেকের বেশিরভাগ টুকরা নিজের কাছে আনলেন। তবে মাহফুজ আলমের যে সাক্ষাৎকারটার কথা বলেছেন, আমার মনে হয়েছে যে এই উপদেশটা এমনিতেও কম কথা বলেন। আপনি দেখবেন যে তাকে নিয়ে সবচেয়ে কম বিতর্ক হয়েছে। এমনকি তিনি যখন আক্রান্ত হয়েছেন তখনও তিনি কোনো উগ্র বক্তৃতা দেন নাই, এবং তিনি সাধারণত বিভিন্ন জনকে দোষী করা, গালিগালাজ ব্যবহার করা, উগ্র বক্তৃতা দেওয়া, এগুলা থেকে উনি দূরে ছিলেন সবসময়। তার মধ্যে এক ধরনের স্থিতধীর স্বভাব আছে, মানে উনি ধীর স্থির এবং উনি রাজনৈতিক ভাবে অন্যদের চাইতে অনেক পরিপক্ক, এটা বোঝা যায়। তার লেখাপড়া এবং চিন্তার ক্ষেত্রে তার এক ধরনের সততা আছে, আমি যেটা লক্ষ্য করেছি। আমি বলবো যে তার লেখা উচিত, কারণ লেখকের এই সততা থাকলে ভালো। ব্যক্তি জীবন যার যেমনই হোক না কেন, চিন্তা এবং কাজের ক্ষেত্রে এক ধরনের সততা আছে। অর্থাৎ আপনি হয়তো ব্যক্তি জীবনে বা একজন ব্যক্তি হয়তো ব্যক্তি জীবনে মদ্যপান করেন, কিন্তু উনি রোগীকে কিন্তু তিনি বলেন যে আপনি পান করবেন না, পান করলে সিরোসিস হয়। অর্থাৎ তিনি যদি তার চিকিৎসাটা ঠিক মতো করেন, ব্যক্তি জীবন কিন্তু গুরুত্বপূর্ণ না। তো সেই অর্থে আমি মনে করি যে তার যে চিন্তার সততা আছে, এটা আমার কাছে মনে হয়েছে আপাত
চিন্তার ক্ষেত্রে তিনি অন্যান্য অনেকের চাইতে সৎভাবে বক্তৃতা দিয়েছেন বলেন। এইখানে তিনি কতগুলি বেশ জোরালো বক্তব্য দিয়েছেন। তার মধ্যে একটা হচ্ছে এই যে ক্ষমতা যে একটা অংশীদারিত্বের মতো, এবং এখানে অধিকাংশ ভাগ বাটোয়ারা বিএনপি এবং জামাত করেছে বলে তিনি বলেছেন, এবং বলেছেন যে 5ই আগস্টের সরকার গঠন করার পরে সরকার চালানোর মতো যে শক্তি এবং দক্ষতা সেটা তো তরুণদের সেভাবে ছিল না, এবং না থাকার ফলে রাজনৈতিক দলগুলি এক ধরনের সুবিধা নিয়েছে। আমি মনে করি এটা খুব একটা ভুল তিনি বলেন নাই, কারণ চাঁদাবাজি যদি দেখেন, অপরাধ দেখেন, কিংবা বিভিন্ন পদ পদবি সরকারি বিশেষ করে পদায়ন, এগুলাতে যেভাবে পদায়ন হয়েছে তাতে কিন্তু আপনি দেখবেন যে দুটি দলের সদস্যরা এইখানে সকল অ্যাডভান্টেজ নিয়েছে, এটা কি কোনো সন্দেহ নাই। আমাদের মেডিকেল সিস্টেমে আমি বলতে পারি যে ডিজি বদল হয়েছে, পরে যারা ডিজি এসেছেন তাদের দলীয় রাজনৈতিক পরিচয় ছিল এবং তারা অ্যাক্টিভ দলীয় রাজনীতি করেন, এবং ডাক্তারদের যে দলীয় রাজনীতি আছে সেখানেও তারা অ্যাক্টিভ, ফলে আমরা এটা দেখেছি। তারপরে বিভিন্ন জায়গাতে প্রমোশন, পদায়ন, ট্রান্সফার, এইসবেও আমরা দেখেছি যে দলীয় এক ধরনের আনুকূল্য সেখানে ছিল, যেটা আওয়ামী লীগের সময় ছিল। ফলে আমি বলবো যে রাজনীতি বদলায় নাই, শুধু একটা দল এসে আরেকটা দলের জায়গা দখল করেছে, যেটা মাহফুজ বলেছেন। আরো একটা কথা তিনি বলেছেন, সেটা হচ্ছে একটা ডিপ স্টেটের বিষয়ে কিন্তু তিনি বলেছেন ব্যবসায়ীদের সাথে, শাসকদের সাথে এবং রাজনীতিবিদদের সাথে এবং আইন শৃঙ্খলা বাহিনীর সাথে এক ধরনের ঐক্য আছে, একটা ইন্টারনাল যে ঐক্যটার কথা তিনি বলেছেন, এবং এইগুলা কিন্তু বেশ জোরালো বক্তব্য আমার কাছে মনে হয়েছে। ফলে তার এই কথাটা প্রণিধানযোগ্য, এবং তিনি যেটাও স্বীকার করেছেন যে তাদের আসলে সেই দক্ষতাটা ছিল না রাষ্ট্র পরিচালনা, যেটা সুযোগ অন্যরা নিয়ে ফেলেছে। উনি কিন্তু এটাও বলেছেন যে জারের শাসন সরিয়ে দেওয়ার পরে 3 বছরের মধ্যেই জারের লোকজন অন্তত প্রশাসনিক পদগুলাতে আবার চলে আসতে পেরেছে। সেটাও তিনি এই ধরনের কথা একটা বলেছেন, একটা ইঙ্গিত দিয়েছেন যে স্বৈরাচারের পতন ঘটালেই যে বিপ্লব শেষ হয়ে যায়, এবং স্বৈরাচারের পতন ঘটালেই যে রাজতন্ত্র বলেন কিংবা স্বৈরতন্ত্র বলেন সেটা যে সকল লোক বিতাড়িত হয়ে যায় বা দূর করা যায়, এটা আসলে নাও হতে পারে। এই কথাগুলো আমার কাছে মনে হচ্ছে যে বেশ গুরুত্বপূর্ণ। জি, আমি এখন শেষ প্রশ্নটাই করছি আপনাকে। আপনি তো প্রথমে বইমেলা নিয়ে বললেন যে নির্বাচনের কারণে বইমেলাকে পিছিয়ে দেওয়া হলো, আপনি কি একটু অনেক জোরে কিছু বলবেন? হচ্ছে। জি, আপনি তো বললেন যে নির্বাচনের কারণে বইমেলাকে পিছিয়ে দেওয়া হলো, এটা তো আমরা দেখলাম। তারপরেও কি আপনার কাছে মনে হয় যে নির্বাচনটা ঠিক ফেব্রুয়ারিতে হতে পারে? আপনার কি মানে এমনি জাস্ট আপনি সাধারণ সঙ্গে তো আলাপ করেন অনেকের সঙ্গে, মানুষের মনে মানুষের কাছ থেকে কি ধরনের প্রশ্ন শুনেন আপনার নির্বাচন নিয়ে? যে আদৌ কি তারা মনে করে যে হবে নির্বাচন এই সময়ে, অথবা নির্বাচন হলে কি ভালো নির্বাচন হবে? মানুষের একটা অংশ এখনো দ্বিধাদ্বন্দ্বে আছে যে নির্বাচনটিকে আসলে ঠিক মতো হবে কিনা। এর একমাত্র কারণ হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি। মানুষ এখনো মনে করে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি ইচ্ছাকৃত ভাবে বা ষড়যন্ত্রমূলক ভাবে অথবা কোনো না কোনো মহল থেকে এমন একটা অবস্থা তৈরি করা হবে যে এটার কারণে নির্বাচন হয়তো সময় মতো হবে না। এটা আসলে আমি অনেকখানি মনে করি আশঙ্কা। এই আশঙ্কাটা এই জন্য যে এই অতীত সময়ে অর্থাৎ গত 5ই আগস্ট থেকে এখন পর্যন্ত মব নিয়ন্ত্রণের ক্ষেত্রে সরকারের তো দুর্বলতা ছিলই, সরকারের ভেতরে কেউ কেউ মবের পক্ষে কথা বলেছিলেন। তো যার জন্য মানুষের মনে এক ধরনের ধারণা আছে যে মবপন্থীরা সরকারের ভিতরে আছে, এবং এই মবপন্থীরা হয়তো মব আরো বাড়িয়ে দিবে, এটা একটা ভাবেন। দ্বিতীয় হচ্ছে অহেতুক ধরপাকড় এবং মিথ্যা মামলার ব্যাপার ছিল। আপনার নিশ্চয়ই মনে আছে 24-এর নির্বাচনের আগে হাসিনা সরকার এরকম মিথ্যা মামলা দিয়ে বিএনপির নেতাদেরকে এবং বিরোধী দলের নেতাদেরকে জেলখানায় ভরে নির্বাচনে রাজি হলে আবার কাউকে কাউকে ছেড়ে দিয়েছিল, যার মধ্যে ব্রাহ্মণবাড়িয়ার একজন এমপি ছিল। উনি তো বের হয়ে এসে একেবারে প্রায় মন্ত্রী হয়ে গেলেন মতো অবস্থা। এই যে একটা পরিস্থিতি, মানুষ মনে করে যে এই সরকারের সময় যেহেতু প্রচুর মিথ্যা মামলা হয়েছে, তাহলে এই ধরনের মিথ্যা মামলা মানুষজনকে ভেতরে ভরে দিয়ে নির্বাচনকে প্রভাবিত করা, এগুলো হবে কি না এটা নিয়ে তারা দ্বিধাদ্বন্দ্বে আছে। তৃতীয় যে সমস্যা সেটি হচ্ছে মানুষ লক্ষ্য করছে যে খাগড়াছড়ি সহ পার্বত্য অঞ্চলগুলিতে এক ধরনের উত্তেজনা বিরাজ করছে, এবং আরাকান নিয়ে কক্সবাজার এবং ওই সীমান্ত অঞ্চলে উত্তেজনা বিরাজ করছে। ফলে মানুষের মনে একটা অজানা ভয় আছে যে এই সংঘাতগুলি কি এসকালেট করবে কিনা, অর্থাৎ এগুলো কি বেড়ে গিয়ে এমন একটা অবস্থায় পৌঁছাবে কিনা যে বলা হবে এই মুহূর্তে নির্বাচন করার পরিবেশ নাই, কিছুদিন পরে করি। কিন্তু এটা যেটাই হোক না কেন, মানুষ কিন্তু দোষী করবে এই সরকারকেই, যে তারা পারেন নাই, তারা নির্বাচনটা ঠিক মতো আয়োজন করতে পারেন নাই, এবং তারা আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করতে পারেন নাই। তাদের দুর্বলতার কারণেই এরকম একটা অবস্থা হয়েছে, এবং তখন যদি
যদি সরকার বলেনও যে আমরা আরো কিছুদিন দেরি করি, মানুষ কিন্তু তাদের উপর আর আস্থা রাখবে না, এই জন্য যে তারা একবার পারেন নাই, এবং তারা এতটা সময় পেয়েও যেহেতু পারলেন না, দেরি করলেও পারবেন সেটার কোনো নিশ্চয়তা নেই। ফলে আলী রিয়াজ এটা কিন্তু ঠিকই বলেছেন যে যদি ফেব্রুয়ারিতে নির্বাচন না হয়, তাহলে জাতীয় একটি নিরাপত্তাহীনতা বা জাতীয় এক ধরনের সমস্যা তৈরি হতে পারে, যেটাকে তিনি বলেছেন জাতীয় নিরাপত্তা হুমকিতে পড়তে পারে। আমিও মনে করি যে নির্বাচনটি আসলে হতেই হবে, এবং একটা জরিপ হয়েছে, আপনি নিশ্চয়ই দেখেছেন, সেখানে কিন্তু 86% লোক তারা নির্বাচন চায় এবং বলেছে যে তারা ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য প্রস্তুত হচ্ছে। তার মানে মানুষের মনের গভীরে এখন একটা বিশ্বাস আছে যে নির্বাচন ফেব্রুয়ারিতে হবে, কিন্তু তাদের আশঙ্কা আছে। এই আশঙ্কা যেমন বাবা মা করে যে ছেলে মেয়ে পরীক্ষা দিতে যাচ্ছে, যে অঙ্কে মনে হয় ফেল করবে, এরকম বাবা মার মনে কিন্তু একটা চিন্তা থাকে। বাবা মা কিন্তু এসএসসি পরীক্ষা দিয়ে আসলে বলে ওই নাম ঠিক মতো গোল করেছিলি, এখন বলে আমাদের সময় বলতে নাম ঠিক মতো লিখেছিস, রোল ঠিক মতো লিখেছিস। মানে বাপ মা ভাবে যে এত ছোট বাচ্চা পরীক্ষা দিতে গিয়েছে, যদি ভুল করে আসে পাশ করার থাকলেও ফেল করে যাবে, নাম ঠিক মতো লেখে নাই দেখে। তো এই জনগণ যেহেতু এই সরকারকে সমর্থন দিয়েছিল 5ই আগস্টে, তারা মনে করে যে এই সরকার যদি ভুল করে এটা তারা মেনে নিতে পারবে না, বা এই সরকার যদি না পারে, তাই মানুষ মনের গভীরে বিশ্বাস করে নির্বাচন হবে, কিন্তু একটা আশঙ্কায় ভোগে যে এই যে অভিজ্ঞতাহীন সরকার, রাজনীতি না বোঝা সরকার, তারা যদি শেষ পর্যন্ত না পারে, এইরকম একটা দ্বন্দ্ব মানুষের মধ্যে আছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি দৃশ্যমান একটা উন্নতি আরো হয়, এখন কিছুটা হয়েছে, আরো যদি হয়, পুলিশ যদি ঠিক মতো কাজ করে, সেনাবাহিনী যদি মাঠে থাকে, এবং সত্যি যদি সরকার নিরপেক্ষভাবে যার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার তার বিরুদ্ধে নেন, এবং এই অহেতুক মিথ্যা মামলায় যারা আটক হয়ে আছেন তাদেরকে ছেড়ে দেন, আমি আবারও বলবো তাদেরকে ছেড়ে দেন, তাহলে নির্বাচনের একটা গ্রহণযোগ্য পরিবেশ খুব দ্রুত তৈরি হয়ে যাবে। অকারণে মানুষকে বন্দি করে রেখে নির্বাচন করলে এটাও কিন্তু একটা অগ্রহণযোগ্য নির্বাচনের দিকে যাওয়ার একটা প্রক্রিয়া। ধরেন মিথ্যা মামলা যারা আটক হয়ে আছেন, আমরা জানি, আমরা বুঝি কোনটা মিথ্যা মামলা। তো এইসব মিথ্যা এবং ভুল মামলা, যেটা আসিফ নজরুল স্বীকার করেছে, এই মামলাগুলিতে মানুষকে আটক রেখে দিয়ে নির্বাচন করলে লোকে মনে করবে ইচ্ছাকৃতভাবে কিছু লোকের মন্তব্য, কিছু লোকের প্রতিবেদন, কিছু লোকের কথাবার্তাকে ধামাচাপা দিয়ে একটা নির্বাচন করা হচ্ছে, যাতে সব কথা একই পক্ষে হয়। আমি মনে করি যে সরকারের আসলে উচিত দ্রুত এই অকারণ বন্দীদেরকে ছেড়ে দেওয়া, মিথ্যা মামলাগুলি যতদূর সম্ভব নিষ্পত্তি করে ফেলা, এবং একটা আইন শৃঙ্খলা পরিস্থিতিতে নিয়ে আসা, যেটাকে মানুষ মনে করে যে নির্বাচনের জন্য যথেষ্ট। নির্বাচনের জন্য কিন্তু নির্বাচনের দিন লোকজন ভোট দিতে পারলেই যথেষ্ট, কারণ গুনবে তো সরকার, গোনার নিরাপত্তা আছে, পুলিশ পাহারায় গোনাগুনি করবে। কিন্তু মানুষ যেন নিরাপদে ভোট দিতে যেতে পারে, কেউ তাকে ভোট কেন্দ্রে যেতে বাধা না দেয়, জোরপূর্বক ভয় দেখিয়ে টাকা দিয়ে বা অন্য কোনো ভাবে নির্বাচনকে ম্যানিপুলেট না করে, এইটুকু নিশ্চিত করতে পারলে এবং নির্বাচন কমিশন ঠিক মতো ভোট গুনলে, আমি মনে করি যে নির্বাচন আয়োজনের যথেষ্ট পরিবেশ ফেব্রুয়ারির মধ্যে তৈরি করা সম্ভব। আমি আশাবাদী যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। জি, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ জনাব ডক্টর আব্দুল নূর তুষার। অনেক কৃতজ্ঞতা, আপনি আমাদের সময় দিয়েছেন। আপনি এই নিয়ে আমাদের সঙ্গে আজকে দ্বিতীয়বার বসলেন। আপনাকে পেয়েছি এই জন্য আমরা আপনার কাছে কৃতজ্ঞতা। আমি যে কথাটা বললাম একটু আগে আপনাকে, যে এই যে একটা ঘটনা, এটা নিশ্চয়ই আপনার চোখে পড়েছে, এবং এটা নিয়ে কিন্তু তারপরে দেখলাম যে অনেকে নানা ধরনের প্রতিবাদ করছে, কেউ কেউ একটা অভিনব প্রতিবাদ করছেন। ফরিদা পারভিনের মৃত্যু দিবস উপলক্ষে আপনার ওনার মানে ওনাকে স্মরণ দিবস উপলক্ষে দেখলাম অনেকে আবার নিজেরাও চুল কেটে ফেলছেন প্রতিবাদ হিসাবে। তো এগুলো নানা ধরনের আলোচনা হচ্ছে। তো আপনি যে এই যে ঘটনাটা ঘটেছে, এই ঘটনাটাকে আপনি আসলে আপনার দেখার পর আপনার মধ্যে প্রাথমিকভাবে কি রিয়াকশনটা হয়েছিল, আপনার কি অনুভূতিটা আপনার মধ্যে হয়েছিল? আম, প্রাথমিকভাবে আমার দেখে মানে খুব যে অবাক লেগেছে তা না, কারণ এটা খুব এক্সপেক্টেড। কারণ আপনি দেখবেন যে এই ধরনের ঘটনা আমরা লাস্ট 1 বছরে অনেক বেশি দেখেছি, দেখতে পাচ্ছি। এর আগেও যে দেখিনি তা না, এটা অহরহ হয়ে থাকে। তো ব্যাপারটাকে আমি একটু ভিন্নভাবে দেখি, যেহেতু আমি একজন শিক্ষক মানুষ। আমি ইস্যুটাকে যদি আপনি আমাকে বলতে বলেন, আমি বায়ো পাওয়ার বা বায়ো পলিটিক্স এর ব্যাপারটা আর কি, জৈব রাজনীতি যে ওই ব্যাপারটা সাথে একটু অ্যাসোসিয়েট করতে চাই। যেমন ধরেন আপনি যদি যারা এই কাজটা করেছে, যারা ওনার চুল কেটেছে, বা যে গ্রুপটা এই কাজগুলি করে যাচ্ছে অনেক দিন ধরে, তাদেরকে যদি দেখেন, তাদের একটা আইডিওলজি আছে।
এবং তারা কোন একটা কমিউনিটিতে বিলং করে এবং ওই কমিউনিটির পার্ট হয়ে তারা মূলত এই কাজগুলি করে। এখন ওই কমিউনিটিটা এই কাজটা কেন বেছে নিয়েছে? এই কাজটা বেছে নেওয়ার কারণ হচ্ছে তাদের কিছু জীবন ব্যবস্থা ব্যবস্থা রয়েছে। যেমন ধরেন ইসলামকে যদি আমরা দেখি, ইটস এ কমপ্লিট কোড অফ লাইফ। যেমন ধরেন সকালবেলা ঘুম থেকে ওঠার পর থেকে রাত্র পর্যন্ত আপনি কি কি করবেন তা কিন্তু মানে একটা কমপ্লিট কোড দেয়া আছে যে আপনি কোনটা করতে পারবেন এবং কোনটা করতে পারবেন না। সেক্ষেত্রে যেমন ধরেন আপনি কি ধরনের খাবার খেতে পারবেন, বা আপনার সেক্সুয়াল অ্যাক্ট কিরকম হবে, আপনার চুল কেমন থাকবে, আপনার শরীর কতটুকু পরিষ্কার থাকবে, কিভাবে পরিষ্কার করতে হবে, বা রাষ্ট্রে আপনার কি ধরনের রোল থাকবে, সোসাইটিতে আপনার কি ধরনের রোল থাকবে, মানে মানে আপনি যদি দেখেন একেবারে আপনার জীবনের সব কিছু তারা হচ্ছে বলে দেয় বা জীবন ব্যবস্থাটা দিয়ে দেয়। তো এখন এই যে আমরা যদি বায়ো পাওয়ারকে দেখি তাহলে মানে বা বায়ো পলিটিক্স কে দেখি, সেটা হচ্ছে আপনার রাষ্ট্র আপনার বায়ো পাওয়ার ব্যবহার করে, এছাড়া কোনো সংগঠনও করতে পারে। যেমন ধরেন যাদের কাছে ওই ধরনের পাওয়ার আছে, তো রিলিজিয়াস গ্রুপও এ ধরনের একটা পাওয়ার, তাদের কাছে কিন্তু ওই অথরিটিটা আছে যে তারা এই পাওয়ারটাকে ইউজ করতে পারবে। তো যেমন যার চুল কেটে দেওয়া হয়েছে তার যে বেশভূষা, সে যেভাবে চলছে, ওই বেশভূষাটা ইসলামিক আইডিওলজির সাথে কন্ট্রাডিক্টরি, তাদের আইডিওলজির সাথে যাচ্ছে না। এখন এখানে তারা যে মানে তারা যে সমাজ ব্যবস্থা চায়, সে সমাজ ব্যবস্থা হচ্ছে সবাই একটা নির্দিষ্ট ধরনের পোশাক পরবে এবং একটা নির্দিষ্ট ধরনের চুল রাখবে এবং বেশভূষা অবলম্বন করবে। সেক্ষেত্রে তারা যে কাজটা করেছে তাদের জন্য কিন্তু ভীষণভাবে সহি, ভীষণভাবে গ্রহণযোগ্য ওই মানে একটা স্পেসিফিক কমিউনিটির কাছে, এবং তাদের যে রিলিজিয়াস ডক্ট্রিন আছে অ্যাকর্ডিং টু দ্যাট ওটা খুব বেশি গ্রহণযোগ্যতা পাবে এবং সাধারণ মানুষও এটা মানে পছন্দ করবে, কারণ হচ্ছে যারা কিনা ওই সেন্টিমেন্টটাকে বিলিভ করে। কিন্তু এখন এখানে আপনি যদি ডেমোক্রেটিক ভ্যালিউসকে ইউজ করেন, যে বাংলাদেশকে যদি আমরা একটা ডেমোক্রেটিক সোসাইটি হিসেবে পারসিভ করি বা ওইভাবে প্রমোট করতে চাই আমাদের মানে পলিটিক্যাল আইডিওলজিকে, তাহলে কিন্তু আমরা আমাদের এটার এগেনস্টে বলতে হবে যে কোনো ব্যক্তির শরীরকে আহ ব্যক্তির শরীরকে রাষ্ট্র কন্ট্রোল করে, রাষ্ট্রের বায়ো পাওয়ার যেটা সেটা কিন্তু রাষ্ট্র ব্যবহার করে। যেমন রাষ্ট্র কিন্তু চাইলেই একজনকে ক্রিমিনালাইজ করে তাকে কিন্তু যে কোনো সময় হত্যা করতে পারে, সেই অধিকারটা আছে, এবং বন্দি করেও রাখতে পারে। এট দ্য সেম টাইম এখানে যে যেভাবে ইউজ হচ্ছে সেটা হচ্ছে রাষ্ট্র ব্যবহার করছে না, বা রাষ্ট্রের হয়তো সায় আছে কিনা আমি জানি না, হয়তো হিডেন মানে কোনো সায় আছে, কারণ এই পাওয়ারটা অর্জন করতে হলে, আপনার এই ক্ষমতাটা চর্চা করতে হলে আপনার কিন্তু ওই ধরনের একটা সায়, হিডেন সায় নিয়ে আপনার করতে হবে। তাহলে কমিউনিটির কি সায় আছে? হয়তো আছে, কিন্তু তাহলে আপনি আমি এখানে বসে কেন কথা বলছি? কারণ আমরা ডেমোক্রেটিক ভ্যালিউস নিয়ে কথা বলছি, যে ব্যক্তির শরীরের উপরে একটা কমিউনিটি কতখানি হস্তক্ষেপ করতে পারবে, বা তার যে স্বাধীন চর্চা, সে যে একটা নির্দিষ্ট মতবাদকে চর্চা করতে পারবে কিনা, তার চুলটা সে লম্বা রাখতে পারবে কিনা, বা সে যে ধরনের পোশাক পরছে সেটা সে আদৌ পড়তে পারবে কিনা, সেই সেই ভ্যালিউস গুলি, সেই যে আপনার ফ্রি উইল, যে ফ্রি ফ্রি উইল কি আদৌ সে চর্চা করতে পারবে কিনা, নাকি তার হোল লাইফটাই হচ্ছে ডিটারমাইন্ড বাই or controlled by a certain religious or political group। এই ব্যাপারগুলিকে আমাদের প্রশ্ন করে দেখতে হবে যে আসলে কিন্তু এখানে একটা কথা, আপনি আপনি যেটা বললেন যে মানে একটা তার সে যারা এটা করেছে তারা হয়তো তাদের মতো করে চিন্তা করেছে এবং তাদের ধর্মীয় ভাবে তারা মনে করেছে যে এটা করা মানে এরকম পোশাক পরা ঠিক না। কিন্তু যেটা অন্য ঠিক না, অন্যেরটাকে আমি জোর করে তার ইচ্ছার বিরুদ্ধে আমি আমার মতো করে করে দেব, এটাও কি রিলিজিয়ন অনুমোদন করে? আপনি যদি কমপ্লিট কোড অফ লাইফকে বিশ্বাস করেন, যে আপনাকে একটা জীবন ব্যবস্থা দেয়া হয়েছে, সেই জীবন ব্যবস্থা যখন বলে দেয় যে আপনি এই ধরনের পোশাক পরবেন, আপনি টাকনুর উপরে পাজামা পরবেন, আপনি
আপনার একটা নারীর কতটুকু দেখা যেতে পারবে বা দেখা যেতে পারবে না, বা সে আহ মানে কি ধরনের মানুষের সাথে সে সেক্সুয়াল অ্যাক্ট করতে পারবে, বা কি ধরনের মানুষের গান গাইতে পারবে কিনা, স্পোর্টস খেলাধুলায় অংশগ্রহণ করতে পারবে কিনা, মানে কমপ্লিট কোড অফ লাইফকে যদি আপনি অ্যাকসেপ্ট করেন, আপনি যদি ওই ইসলামিক ধর্মীয় ডক্ট্রিন বা আইডিওলজির ভিত্তিতে যদি আপনি বিবেচনা করেন, তাহলে আপনি প্রশ্নই করতে পারবেন না। কিন্তু আপনি যদি ডেমোক্রেটিক ভ্যালিউজ বা এখনকার বর্তমান যে রাষ্ট্রগুলি যেভাবে গঠিত হয়, যেভাবে চলছে যে বর্তমান সমাজ ব্যবস্থায়, সেখানে আমরা যদি হিউম্যান রাইট বা ব্যক্তি স্বাধীনতাকে আমরা যদি ডিফাইন করি, সেক্ষেত্রে আপনি একটা ব্যক্তির চলা চলতি, সে গান গাইবে কি না গাইবে, বা সে বাউল হবে না না হবে, বা সে তার চুল কতটুকু রাখবে, সেটা আপনি কন্ট্রোল করতে পারবেন না, সেটা সম্ভব না। সেটা হচ্ছে আপনি ব্যক্তি স্বাধীনতায় সম্পূর্ণভাবে হস্তক্ষেপ করছেন এবং আপনি স্বাধীনভাবে তাকে জীবনযাপন করতে দিচ্ছেন না। কারণ যার সম্পর্কে আমরা কথা বলছি, উনি কোনো পাগল না, ওনার কোনো ডিসঅর্ডার নাই, যেটা ওনার কথাবার্তা শুনলে বোঝা যায় সে খুবই সাউন্ড মেন্টালি। তার এটা হচ্ছে ওনার জীবন ব্যবস্থা, যে হয়তো উনি একটা নির্দিষ্ট ঘরানার অনুসারী, এবং ওনাকে দেখে হয়তো ওনাদের কাছে ডিসঅর্ডার বা পাগল, যেটা কোট আনকোট শব্দটা, সেটাকে তারা ব্যবহার করছে। সে পাগলদের ধরে ধরে তারা গোসল করিয়ে দিচ্ছে, তাদের নতুন পোশাক দিচ্ছে, তাদের চুল কেটে দেওয়া হচ্ছে এবং গোফটা কেটে দেওয়া হচ্ছে। তো এই যে গোফ কেটে দেওয়া, এই যে দাড়ি থাকতে পারবে গোফ থাকতে পারবে না, এটা সম্পূর্ণ হচ্ছে একজন ব্যক্তির শরীরকে আপনার যে আইডিওলজি আছে সেই আইডিওলজির ভিত্তিতে আপনি তার অবয়বটাকে রিকনস্ট্রাক্ট করে দিচ্ছেন, যেটা আপনি মডার্ন আপনার ভ্যালিউস যেগুলি, যে আমাদের ডেমোক্রেটিক ভ্যালিউস এর সাথে বা ফ্রি উইলের সাথে যায় না, সম্পূর্ণ কন্ট্রাডিক্টরি এবং ব্যক্তি স্বাধীনতায় চরম আচ্ছা, এখানে হস্তক্ষেপ। আমি আমি একটু আবার আরেকটা প্রশ্ন করি। আপনি একটা কথা বললেন যে হয়তো এই ঘটনার সঙ্গে রাষ্ট্রের এক ধরনের সায় আছে। যদি এই কথাটা হয়, কারণ সায় আছে বলে মনে হচ্ছে এই কারণে যে তাদের বিরুদ্ধে তো এখনো কোনো অ্যাকশন গৃহীত হয়নি, এবং এটাকে কেউ রাষ্ট্র তো নিন্দাও করেছে বলে আমি শুনিনি এ পর্যন্ত। যদি সেটা হয়, তাহলে কি আমাদের রাষ্ট্রের চরিত্রটা চেঞ্জ হচ্ছে বলে আপনি মনে করছেন? রাষ্ট্রের হয়তো সায় আছে এটা আমি মনে করি না, রাষ্ট্রের সায় আছে এটা আমি মনে করি। কারণ একটা রাষ্ট্রে যে পপুলেশন বসবাস করে, রাষ্ট্রের সায় ছাড়া তারা এই ধরনের কর্মকাণ্ড কনস্ট্যান্টলি, এটা শুনেছি 3 বছর আগের না কতদিন আগের ঘটনা, এবং দীর্ঘদিন ধরে তারা এরকম করে যাচ্ছে। তো যদি সায় না থাকে বা তারা স্কেপ করতে না পারে যে এটা করলে আমার কোনো কনসিকোয়েন্স হবে না, আমার কিছু হবে না, এটা যদি সে না জানে, এবং তার এইটাতে সাপোর্ট সিস্টেম আছে, স্ট্রং সাপোর্ট, যারা কিনা তাকে ব্যাকআপ দিবে, এই ব্যাকআপ গুলি না থাকলে কখনো এটা হয় না। কারণ এই ধরনের ঘটনা, ঢাকা ইউনিভার্সিটিতে একটা নারীকে হেনস্থা করার পরে সেই ব্যক্তিকে আবার তৌহিদি জনতা এই যে ফুলের মালা পরিয়ে তাকে বরণ করেছে, রেপিস্টকে ফুলের মালা পরিয়ে বরণ করা, একটা মেয়েকে যে লঞ্চ ঘাটে পিটিয়েছে বেল্ট দিয়ে, সেই ছেলেকে বরণ করা হয়। এই রিপিটেডলি এই ঘটনাগুলি যখন ঘটে, তখন রাষ্ট্র আসলে সায় দেয়, সেটা ডাইরেক্টলি হুম। না দিলেও সায় দেয়া হয়। আচ্ছা, রাষ্ট্রের সরকার যিনি আছেন আমাদের, যারা আছেন সরকার, এই সরকারের একটা ঘটনার কথা বলি। যেমন আমাদের সরকার প্রধান মাঝখানে এই এখনো উনি আছেন, যুক্তরাষ্ট্রে আছেন। উনি ওখানে জাতিসংঘে গিয়েছেন, সাধারণ অধিবেশনে ভাষণ দিয়েছেন, এবং ওনার সঙ্গে কিছু সফর সঙ্গীও আছেন, এবং এখানে বেশ কয়েকজন পলিটিক্যাল লিডার আছেন। এদের মধ্যে একজন এনসিপির সাধারণ সম্পাদক যিনি আছেন, মহাসচিব আপনার আখতার হোসেন, তাকে নিয়েও উনি একটা জায়গায় গিয়েছিলেন। এটা আমরা এই ভিডিওটা কিন্তু আমরা সোশ্যাল মিডিয়ায় দেখেছি, আমার ধারণা আপনারও চোখে পড়ার কথা। সেখানে একজন ভদ্র মহিলা, বিদেশি মহিলা, বয়স্কা মহিলা, উনি ডক্টর ইউনূস তাকে ইন্ট্রোডিউস করে দিলেন, এবং উনি হাত বাড়ালেন হাত মিলানোর জন্য। আখতার হোসেন তার সঙ্গে হাত মিলালেন না, মানে উনি ওনার ধর্মীয় অবস্থানটাকে অটুট রাখলেন, রাখতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু আবার ওই পাশাপাশি সময়ে আমি সোশ্যাল মিডিয়াতে আরেকটা ছবি দেখলাম, যেখানে আখতার হোসেন সাহেব একটা বোধহয় কোনো গ্রামে গিয়েছিলেন, একজন বয়স্ক মহিলা, তাকে উনি উনি বয়স্ক মহিলা ওনার হাত ধরে আছেন, উনি বয়স্ক মহিলা পিঠে হাত দিয়ে অনেকটা জড়িয়ে আছেন, এরকম ভাবে ওনাকে হয়তো এক ধরনের
সাপোর্ট দিচ্ছেন, এক ধরনের সহানুভূতি জানাচ্ছেন, অনেক সময় টাচের মধ্যে তো এক ধরনের সহানুভূতি থাকে, তো মনে হলো সেই ধরনের সহানুভূতি দেখাচ্ছেন। তো আমার কাছে বক্তব্য হলো, যদি বিদেশের ওইটা, এটা কি এমন কোনো মানে যদি আমি ধর্মীয় ভাবে ভাবি, তাহলে এটা কি বিদেশি দেশের মধ্যে কোনো ধর্ম বিভেদ করেছে, নাকি অন্য কোনো, নাকি সব মানে ধর্মের সমস্ত নারীর জন্য একই ধরনের ট্রিটমেন্ট হবে, নাকি এটার পিছনে অন্য কোনো মানসিকতা কাজ করেছে বলে আপনার কাছে মনে হয়? আমার কাছে এটাকে খুবই পলিটিক্যাল একটা স্টেপ মনে হয়েছে। কারণ হচ্ছে আপনি অলরেডি বলেছেন যে ওনাকে দেখা যাচ্ছে যে উনি আপনার একটা নারীকে ধরেছেন, বা নারীদের যে সে একদম ধরে না, বা নারীরা তার আশেপাশে থাকে না, এরকম তো আমরা দেখিনি। সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ফটো ভাইরাল হয়েছে তার নারীদের সাথে, তারপরে নারীদের নিয়েও তো তারা রাজনীতি করছে। তো সেক্ষেত্রে আমি যেটা বলবো যে ওনার ভ্যালিউস, যেটা ওনার রিলিজিয়াস ভ্যালিউসটা উনি জানান দিতে চেষ্টা করেছে যে আই এম ডিফারেন্ট, আই এম নট দি পার্ট অফ ইউর কমিউনিটি, আমি তোমাদের মতো না, আমার একটা আইডিওলজি আছে যেটা আমাকে পারমিট করে না একজন ফরেনার বা ওয়েস্টার্ন একজন ওয়েমেনের সাথে আহ হাত মেলাতে, বা যে দেশই হোক তার সাথে হাত মেলাতে আমার যে আইডিওলজি সেটা পারমিট করে না। এগুলি এক ধরনের রাজনীতি। এই রাজনীতিটা হচ্ছে কি আপনার মানে এইটা দিয়ে তারা একটা হিপোক্রিটিক্যাল আর কি সিলেক্টিভ ভ্যালিউস তৈরি করে, যেটা কিনা আপনার সব সময় থাকে না এবং সব জায়গায় থাকে না, যেটা সিলেক্টিভ কিছু জায়গায় থাকে। এবং এগুলি করে যে ব্যক্তি আগে করেছে বা প্রতিনিয়ত নারীদের সাথে রাজনীতি করছে, টক শোতে যে সে যে কথা বলছে, সেগুলিও তো পারমিসেবল না। আপনি যদি তাদের আইডিওলজির সাথে যদি আপনি মিলিয়ে দেখেন, সেগুলি করতে পারছে যদি, তাহলে সে একটা নারী যখন তার দিকে হাতটা এগিয়ে দিচ্ছে, তখন সেটাকে রিজেক্ট করা হচ্ছে ভীষণ রকমের, আমি বলবো যে ম্যানারিজমের একটা মানে খুব ম্যানারিজমটাকে খুব নেতিবাচক ভাবে মানে ওইখানে রিপ্রেজেন্ট করা, এবং দেশকেও নেতিবাচক ভাবে রিপ্রেজেন্ট করে। কারণ এই মানুষগুলি যখন যদি কোনোভাবে আপনার কান্ট্রিকে রিপ্রেজেন্ট করে, ধরেন এরা ক্ষমতায় গেল বা মন্ত্রী পরিষদের খুব গুরুত্বপূর্ণ একটা পজিশন তারা যদি যায়, তাহলে তারা যখন কান্ট্রিকে রিপ্রেজেন্ট করতে দেশের বাইরে যাবে, তখন হয়তো রিপিটেডলি এই ঘটনা ঘটবে, হয়তো কেউ না কেউ হাত বাড়াবে, সে ওটাকে রিজেক্ট করবে। এই ব্যাপারটা খুব একটা সুখকর না, আর ভালো বার্তাও দেয় না। এটা খুবই নেগেটিভ একটা আহ মানে স্ট্র্যাটেজি, যেটা দিয়ে আসলে আমি যদি অন্যকে বলি যে না আমি তোমাদের মতো না, আমি ডিফারেন্ট এবং আমার ভ্যালিউসটা খুব ডিফারেন্ট, এটা বলে আমি আসলে কি পাবো সেটা আমি ঠিক জানি না। এভাবে নিজেকে যে আমি হিউম্যান কমিউনিটির সবার মতো না, আমি খুবই একটা ডিফারেন্ট কমিউনিটিতে বিলং করি, আমার যে কমিউনাল যে রিপ্রেজেন্টেশন সেটা কিন্তু আমি আপনার আমি যখন ইন্টারন্যাশনালি পারফর্ম করব, আমি কোনো কমিউনাল গ্রিটিংও দেই না। যেমন আমি রাশিয়াতে যখন পড়াই, আমি কিন্তু যে আমি গুড মর্নিং বা আম, এই ধরনের যেটা ইউনিভার্সাল সেটা আমি বলি, আমি কোনো কমিউনাল গ্রিটিংসও দেই না। তো যদি আপনি কমিউনিটির একটা পার্ট হিসাবে সর্বদা নিজেকে মানে রিপ্রেজেন্ট করেন, এবং বিদেশে যেও বলেন যে আমি কিন্তু একটা কমিউনিটির, এই কারণে আমি তোমার সাথে হাত মেলাইনি, দিস ইজ এ ভেরি ব্যাড সাইন, বিকজ ইউ আর নট পার্ট অফ এভরিবডি। আপনি ইনক্লুসিভ, আপনার মধ্যে প্লুরালিটি নাই, প্লুরালিজম নাই আপনার মধ্যে, আপনি ইনক্লুসিভ কোনো জীবন ব্যবস্থা আপনার নেই, এবং ইনক্লুসিভিটি যেটা সেটা আপনি প্রমোটও করেন না। দিস ইজ রিয়েলি প্রবলেমেটিক। জি, আমি এখন শেষ প্রশ্নটা করছি, এটা একটু রাজনৈতিক প্রশ্ন। আপনি তো রাজনীতি সচেতন, আপনার আমি সোশ্যাল মিডিয়াতে আমি দেখেছি আপনি পলিটিক্স নিয়ে অনেক কথা বলেন। এই মুহূর্তে নির্বাচন নিয়ে নানা ধরনের মানুষের মধ্যে কথাবার্তা হচ্ছে, কেউ বলছে নির্বাচন আদৌ কি হবে, আবার কেউ জিজ্ঞাসা করে যে নির্বাচন হলে কি সেটা ফেব্রুয়ারিতেই হবে, অথবা কেউ বলছে যদি হবে তাহলে পলিটিক্যাল পার্টি করে ভিন্ন ভিন্ন দাবি করছে কেন, পিআর নিয়ে কেউ কথা বলতে যাচ্ছে কেন, কেউ পিআর চাচ্ছে, কেউ উচ্চ কক্ষ চাচ্ছে, আবার কেউ সংবিধান পরিবর্তন করতে যাচ্ছে, আবার অনেক জুলাই সনদকে সংবিধানের উপরে রাখতে যাচ্ছে। এরকম নানা ধরনের কিন্তু আলোচনা হচ্ছে। আপনার কাছে আমি ছোট্ট করে প্রশ্ন এবং ছোট করে উত্তর চাচ্ছি, সেটা হলো আপনার কি মনে হয়, নির্বাচন কি ফেব্রুয়ারিতে হতে যাচ্ছে, অথবা না হলে কেন হচ্ছে না, অথবা হলে কিভাবে হচ্ছে? আপনি নির্বাচন নিয়ে কতটুকু আশাবাদী ফেব্রুয়ারিতে?
নির্বাচন নিয়ে আমরা সবাই আশাবাদী এবং আমরা চাই নির্বাচন হোক, আমি নিজে চাই নির্বাচন হোক, কিন্তু আনফরচুনেটলি এখনকার যে গভর্নমেন্ট আছে ওনাদের প্রতি যে ফেইথ আছে না, ট্রাস্টটা, ওটা সাধারণ মানুষ করতে পারছে না। এবং যখন আমি কালকে বলেছি যে আমি নির্বাচন দিব ফেব্রুয়ারিতে, এবং পরের দিন আমি এবং আমার যে ক্যাবিনেটের মেম্বাররা তারা বলছে যে 5 বছরে বাংলাদেশকে সিঙ্গাপুরের মতো করে ফেলা সম্ভব। 5 বছরের প্ল্যান বারবার যখন নিয়ে আসে 5 বছরটাকে অনেক বেশি হাইলাইট করে। এই ধরনের বিভিন্ন কথাবার্তার মাধ্যমে মানুষের মনে অনেক সন্দেহ জাগে যে আসলে ওনারা কি চায়। ওনারা যদি ইলেকশনই চায় তাহলে ইলেকশন পর্যন্ত ওনারা কি করতে পারবে সেটা বলবে, কিন্তু বারবার মানুষের মনে যে সন্দেহ করে দিচ্ছে, সন্দেহের বীজটা বপন করে দেওয়া হচ্ছে এবং আপনাকে উস্কে দিচ্ছে যে আপনি যাতে কিছু লেখেন। মানে এই জিনিসটা ওনারা কেন করছে, এটাতে কনসিয়াসলি করছে নাকি ওনারা সাবকনসিয়াসলি করছে আমি ঠিক জানি না। তবে মানে বলা খুবই মুশকিল যে ইলেকশন হবে কিনা। তবে আমার মনে হয় ইলেকশন হওয়া দরকার, কারণ একটা বাংলাদেশ অনেক দিন পর্যন্ত একটা ভালো নির্বাচন পায়নি। আমাদের দেশে বিগত দিনে যে নির্বাচনগুলি হয়েছে সেখানে মানুষ ভোট দিতে পারেনি। তো আমাদের জন্য, বাংলাদেশিদের জন্য আমাদের ছোটবেলায় নির্বাচন হতো ঈদের মতো, আমরা অনেক আনন্দ করতাম। তো সেরকম একটা নির্বাচন হবে বলে আমরা 24-এর পরে আশা করেছিলাম যে এখন যারা এসছেন ওনারা শুধুমাত্র নির্বাচনটাকে আর কি মানে সাকসেসফুলি করে দেওয়ার জন্য একটা মানে যাদের কিনা জনগণ ভোট দিয়ে নির্বাচিত করবেন তাদের কাছে তুলে দিয়ে তারপরে ওনারা মানে